আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি মোহাম্মদ হৃদয় ভাইয়া তোমাদের পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। আমি তোমাদের ক্লাস নিব বাংলা সমাসের উপর ক্লাস নিব। আমি ফার্স্ট ক্লাস নিতেছি আজকে তোমাদের। এছাড়াও তোমাদের বাংলা এখানে বাংলা ডিপার্টমেন্টে চলশিক্ষিতে আছে আরও দুইজন, সুফিয়ান ভাইয়া আছে এবং পলি আপু আছে বাংলার জন্য। তো দেখো আজকে আমি ক্লাস নিব কি সমাসের উপর। এখন সমাসের উপর একটা অস্থির একটা ক্লাস পাবা, এটা 100% শিওর থাকো যে সমাসের উপর একটা কি অস্থির ক্লাস পাবা। আশা করি আজকের ক্লাসটা যারা শেষ পর্যন্ত দেখবা অনেক ভালো একটা ক্লাস পাবে এবং এটার মধ্যে সমাসের ডাউট যতগুলো ক্লিয়ার হওয়ার সবগুলো ক্লিয়ার হয়ে যাবে। আর যতটুকু তোমাদের প্রয়োজন আমি ঠিক ততটুকুই তোমাদের জন্য নিয়ে আসছি আজকে বাংলার জন্য। চলো আমরা তাহলে দেখি। কি বলছি? সমাস। কিসের উপর ক্লাস নিব আজকে? সমাসের উপর ক্লাস নিব। সমাস। অনেকেই বলে সমাস শিখতে লাগে নাকি 6 মাস, কিন্তু আমরা এই সমাস ক্লাসটা 6 মাস লাগবে না। আমাদের আজকের এই সমাস ক্লাসটা আমরা শিখবো মোটামুটি 1 ঘন্টার মধ্যে। আমরা মোটামুটি একটা ভালো একটা ক্লাস নিব। আমরা 1 ঘন্টার মধ্যে আশা করি কি মোটামুটি একটা ভালো ক্লাস নিয়ে নেব। দেখো এবার সমাস, যারা ক্লাসটা দেখতেছো বা ক্লাসটা করতেছো তোমাদের একটা নৈতিক দায়িত্ব কি, তোমাদের জন্য এত ফ্রি একটা ক্লাস। তোমাদের এই যে বাংলা যে টপিকগুলা, তারপর সবগুলো টপিক কিন্তু তোমাদের ফ্রি পড়ানো হচ্ছে। এই যে ফ্রি যে পড়ানো হচ্ছে এর জন্য তোমাদের কি একটা নৈতিক দায়িত্ব না ক্লাসটা শেয়ার করে দেওয়া? তাহলে আমি চাইবো যারা ক্লাসটা দেখতেছো সবাই ক্লাসটা একটু শেয়ার করে দাও। যারা ক্লাসটা দেখতেছো আজকের এই ক্লাসটা সবাই ক্লাসটা একটু কি করো শেয়ার করে দাও। এবং এই যে ক্লাসটা নিতেছি আজকের ক্লাসটা তুমি করার পর তোমার কাছে মনে হবে যে না সমাসের উপর একটা ফাটাফাটি ক্লাস পাইছি, এতটুকু তুমি আমি এনশিওর করতে পারি। চলো লেটস স্টার্ট। সমাস আসলে ভাই সমাসটা কি? ঠিক আছে, যারা এখনো সমাস সম্পর্কে জানে না বা সমাস সম্পর্কে ধারণা নেই ওদের অনেকেরই কোশ্চেন তো ভাই সমাসটা কি। ঠিক আছে, এবার দেখি সমাসটা কি। সমাস মানে কি? সমাস মানে অনেকগুলো পদ থাকবে। কি বলছি? অনেকগুলো পদ থাকবে। কি থাকবে? অনেকগুলো পদ থাকবে। এই সবগুলো পদকে এক পদে পরিণত করাই হচ্ছে সমাস। কি বলছি? সমাস মানে একাধিক পদের এক পদে পরিণত করা। একাধিক পদ এক পদে পরিণত করব। এক পদে পরিণত করা বা একপদীকরণ বা কি একপদীকরণ। কি বললাম? যে একপদীকরণ। একপদীকরণ কি বলছি? যে সমাস মানে কি একাধিক পদ থাকবে। কি বলছি? একাধিক পদ থাকবে। সবগুলা পদ একত্রে মিলিত হয়ে কি হবে? একটা পদ গঠন করবে। আর সেটাকে আমরা কি বলতেছি? সেটাকে আমরা বলতেছি সমাস। সেটাকে আমরা কি বলতেছি? সমাস। কি বললাম? যে একাধিক পদের এক পদে পরিণত করা বা একপদীকরণ বা মিলন বা কি বলছি? যে মিলন। সমাস মানে কি মিলন। সমাস মানে কি মিলন। অনেকগুলো কথা বলছি, তোমাদের অ্যাডমিশন এত বেশি লাগবে না। তোমাদের যে এইচএসসি তোমাদের এত বেশি লাগবে না। এই যে এইচএসসি তোমাদের জন্য যা যা লাগবে, তোমাদের জন্য এই যে একাধিক পদের একপদীকরণ বা মিলন, এগুলো তোমাদের কিচ্ছু লাগবে না। এগুলো তোমাদের কিচ্ছু জানতে হবে না। তোমাদের পরীক্ষায় যা আসে তুমি সেইটা জানো। তোমাদের পরীক্ষায় যা আসে তুমি সেইটা জানো। কি আসে তোমাদের পরীক্ষায়? তোমাদের পরীক্ষায় আসে যে সমাস নির্ণয়। সমাস যে কোন সমাস? কি বলে? যে তোমাদের পরীক্ষায় কি আছে? যে সমাস নির্ণয় এবং ব্যাস বাক্য নির্ণয়। কি বললাম? যে সমাস নির্ণয় এবং কি ব্যাস বাক্য নির্ণয়। সমাস নির্ণয় এবং কি ব্যাস বাক্য নির্ণয়। ব্যাস বাক্য নির্ণয়। সমাস নির্ণয় এবং কি ব্যাস বাক্য নির্ণয়। তোমাদের পরীক্ষায় কি আসে? সমাস নির্ণয় এবং কি আসে? ব্যাস বাক্য নির্ণয় আসে। তাহলে আমরা কি জাস্ট এই দুইটাই দেখবো। কি দেখবো? দুইটা, যে সমাস নির্ণয় এবং কি ব্যাস বাক্য নির্ণয়। তোমাদের এর বাহিরে কিছুই দেখতে হবে না। এবার চলো তাহলে এগুলো দেখি। কি বললাম? যে সমাস। সমাস কি একাধিক পদ মানে অনেকগুলো পদ থাকবে। অনেকগুলো কি থাকবে? পদ থাকবে। আর সবগুলো পদকে কি করবো? আমরা এক পদে পরিণত করবো। আর এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো কি সমাস। একাধিক পদের এক পদে পরিণত করা বা অনেকগুলো পদ। অনেকগুলো কি থাকে? পদ থাকে। সবগুলো পদকে আমরা কি করি? এক পদে মিলাই দিই। এক পদে কি করি? মিলাই দিই। আর এটাকে আমরা কি বলি? সমাস বলি। এবার একটু দেখি যে সমাসে যে অনেকগুলো পদ থাকে কিরকম পদগুলো থাকতে পারে, যে কিরকম ভাবে থাকে এটা আমরা একটু দেখি। যে অনেকগুলো পদ থাকে, অনেকগুলো কি থাকে? পদ থাকে। আসলে কিরকম ভাবে থাকতে পারে অনেকগুলো পদ? আমি বললাম এরকম যে জাল মিশ্রিত মুড়ি। কি বললাম? যে জাল মিশ্রিত কি বললাম? মুড়ি। আচ্ছা তুমি মনে করছো তোমার গার্লফ্রেন্ডে নিয়ে গেলা, মনে করছে মুড়ি খাইতে নিয়ে গেলা। তো এই যে গার্লফ্রেন্ডে মুড়ি খাইতে নিয়ে গেছো বা মনে করছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে নিয়ে যায়, যা বলে মামা জাল মিশ্রিত মুড়ি দেন, এটা বলে?
কখনো কি বলছো এটা যে মামা জাল মিশ্রিত মুড়ি দেন? না, এটা কখনোই বলো নাই যে জাল মিশ্রিত মুড়ি দেন। তুমি কি বলছো? তুমি বলছো যে জাল মুড়ি দেন। মামা কি দেন? মামা জাল মুড়ি দেন। মামা কি দেন? মামা জাল মুড়ি দেন। কি দেন? জাল মুড়ি দেন। তার মানে এই জায়গায় দেখো জাল মিশ্রিত মুড়ি, কি বলছি? জাল মিশ্রিত মুড়ি। কিন্তু এবার দেখো আমরা কি এতগুলো কথা বলি যে জাল মিশ্রিত মুড়ি, এটা বলি না? এটা কখনোই বলি না। আমরা কি বলি? আমরা বলি যে জাল মুড়ি। কি বলি? জাল মুড়ি। তার মানে দেখো এই যে এখানে একটা পদ, জাল একটা পদ, মিশ্রিত একটা পদ, মুড়ি একটা পদ, তার মানে কি অনেকগুলো পদ না? তো এই যে অনেকগুলা পদ, আর এই অনেকগুলা পদকে আমরা একসাথে কি বলি? অনেকগুলো পদকে একসাথে আমরা কি বলতেছি? জাল মুড়ি। কি বলতেছি? জাল মুড়ি। তার মানে কি দেখো আমি কি একটা কথা বলছিলাম যে সমাসটা কি? সমাস হচ্ছে কি একাধিক পদ, অনেকগুলো পদ থাকবে আর সবগুলো পদকে কি করা? এক পদে নিয়ে আসা। আর এক পদে নিয়ে আসাটা কি বলে? সমাস বলে। কি বলে? সমাস বলে। তার মানে আমরা এই জাল মুড়িকে কি বলবো? সমাস যুক্ত পদ। কি বলবো? সমাস যুক্ত পদ। সমাস যুক্ত পদ বা সমাস পদ বা কি সমাস পদ বাকি সমস্ত পদ। কি বলতে পারি আমরা? এটা সমস্ত পদ। কি বলতে পারি? সমস্ত পদ, সমাসযুক্ত পদ, বা বলতে পারি কি সমস্ত পদ, অথবা বলতে পারি সমাসবদ্ধ পদ। কি বলতে পারি? সমাসবদ্ধ পদ। তার মানে কি বললাম? এই যে দেখো জালমুড়ি অনেকগুলো পদের সংমিশ্রণ হয়েছে। কি হয়েছে? জালমুড়ি হয়েছে। তো এই যে জালমুড়ি, জালমুড়ি কি হয়েছে? সমাসযুক্ত পদ, বা এটার আমরা সমস্ত পদ বলতে পারি। এটার আমরা কি বলতে পারি? সমাস পদ বলতে পারি। তার মানে একটা অনেকগুলো পদ যখন একত্রে মিলিত হইব তখন তাকে আমরা কি বলি? সমাস বলি। তখন আমরা কি বলি? সমাস বলি। এবার দেখো এই যে জাল, জাল একটা কি পদ, আবার এই মুড়ি, মুড়ি একটা পদ। তো এই জাল পূর্বে আছে, এর জন্য এটার নাম হচ্ছে পূর্বপদ। এটার নাম কি? পূর্বপদ। কি বললাম? জাল কি পূর্বে আছে, তার মানে কি পূর্বপদ। আর মুড়ি কি পরে আছে, তার মানে এটা কি পরপদ। তার মানে এটা কি? এটা হচ্ছে পরপদ। তার মানে এটা কি? পরপদ। তার মানে এটা কি? পরপদ। আমরা যে সমস্ত পদের দিকে খেয়াল করি, কি বললাম? যে সমস্ত পদের দিকে খেয়াল করি, তাহলে দেখো কি হয়? এই যে জাল, জাল এই কি পূর্বে আছে, তার মানে পূর্বপদ, এবং মুড়ি পরে আছে, এর মানে কি পরপদ। কি পদ? পরপদ। কথা ক্লিয়ার? বুঝতে পারছি? কি বললাম? যে জাল মিশ্রিত মুড়ি। তার মানে দেখো জাল কি পূর্বে আছে, জন্য এর নাম কি পূর্বপদ, আর মুড়ি কি পরে আছে, পরপদ। কথা ক্লিয়ার? এটা কি বুঝতে পারছো? যদি এতটুকু বুঝতে পারো তাহলে বলো যে কি ভাই যে ক্লিয়ার। লিখো যে ক্লিয়ার, লিখো ওয়ান ক্লিয়ার, ওয়ান ক্লিয়ার, লিখো 1C। সবাই কমেন্ট করো 1C, সবাই কমেন্ট করে কি 1C। যদি এতটুকু বুঝতে পারো যে এটা কি পূর্বে আছে পূর্বপদ, এটা পরে আছে পরপদ, আর এই পুরোটা এই প্রতিটা পদ একটা একটা করে মিলিত হয়ে কি হয়েছে? একটা একটা করে মিলিত হয়েছে কি তোমার জালমুড়ি। আর এই জালমুড়িটাকে আমরা কি বলছি? সমাস পদ বা সমাস যুক্ত পদ বা কি সমস্ত পদ। এতটুকু কি ক্লিয়ার? ওয়ান ক্লিয়ার? হ্যাঁ, যারা আছো সবাই কমেন্ট করো, সবাই কমেন্ট করো, সবাই কমেন্ট করো। যারা যারা ক্লাসটা করতেছো সবাই কমেন্ট করো যে ওয়ান ক্লিয়ার, ওয়ান ক্লিয়ার। যদি এতটুকু বুঝতে পারো তাহলে সবাই কমেন্ট করে কি ওয়ান ক্লিয়ার, সবাই কমেন্ট করে কি ওয়ান ক্লিয়ার। ক্লিয়ার বাই, ক্লিয়ার বাই, হ্যাঁ রাইট। ওকে, তাহলে আমরা পরবর্তী ধাপে যাই। কি বললাম? জাল মিশ্রিত মুড়ি। এত কিছু তোমাদের জানতে হবে না, এত অ্যাডমিশনে তোমাদের অ্যাডমিশন না, তোমাদের এটা কি এইচএসসি। এইচএসসির জন্য আমি আগেই বলছি কি লাগবে তোমাদের? লাগবে হচ্ছে দুইটা, একটা হচ্ছে ব্যাস বাক্য আর একটা কি সমাস নির্ণয়। একটা হচ্ছে ব্যাস বাক্য আর একটা কি সমাস নির্ণয়। একজন কমেন্ট করছে ভাই সমাস আবার বুঝান প্লিজ। দেখো আবার বলতেছি, কি বললাম? যে জাল মিশ্রিত মুড়ি। আমি আগেই বললাম যে সমাস মানে কি অনেকগুলো পদ থাকবে, আর অনেকগুলো পদকে আমরা কি করব? একটা পদে পরিণত করবো। আর এক পদে পরিণত করা বা অনেকগুলো পদে কি এক পদে মিলন করাই হচ্ছে কি সমাস। এর জন্য এটাই কি হয়েছে? যে জাল মুড়ি। দেখো এনে জাল, তারপর সে মুড়ি, মিশ্রিত মুড়ি, এই সবগুলো মিলে হয়েছে কি জাল মুড়ি। এর জন্য হয়েছে কি এটাই হয়েছে কি সমস্ত পদ, সমাসযুক্ত পদ বা কি সমাসবদ্ধ পদ। ওকে ডান। পরে দেখি আমরা, পরে দেখি। এবার দেখো এতক্ষণ দেখলাম কি সমাসটা আসলে কি এটা দেখলাম। এবার দেখবো যে সমাস কত প্রকার। কি বললাম? যে কত প্রকার, কত প্রকার, কত প্রকার সমাস, কত প্রকার সমাস। প্রধানত যদি তোমাকে বলে যে কি সমাস কত প্রকার, কি বলছি পরীক্ষাতে আসতে পারে সমাস কত, এটা তোমাদের আসবে না, এমসিকিউ যেতে নাই আসবে না যে সমাস কত প্রকার। জাস্ট তাও জানো যে সমাস হচ্ছে কি 6 প্রকার। কয় প্রকার? 6 প্রকার। সমাস কত প্রকার? 6 প্রকার। সমাস কত প্রকার? 6 প্রকার। ঠিক আছে। কিন্তু নতুন যে পাঠ্য বইটা আছে, তোমাদের নতুন যে ব্যাকরণ বইটা আছে, বা মূলত যদি বলা হয় সমাস, তাহলে 4 প্রকার। তাহলে কত প্রকার? 4 প্রকার। তা আমরা এই 4 প্রকার নিয়ে আলোচনা করবো না, কারণ তোমাদের সবটা নিয়ে আসে, তোমাদের যে সবটা আছে এই সবটা নিয়ে কি আসে। কথা ক্লিয়ার? এবার দেখো কি বলছি, সমাস কত প্রকার? 6 প্রকার। সমাস কত প্রকার? 6 প্রকার। কি কি এই সমাস 6 প্রকারের মধ্যে? প্রথমে আছে কি দ্বন্দ্ব। কি বলছি? দ্বন্দ্ব। তারপর দ্বিগু। তারপর কি বললাম? দ্বিগু।
কর্মধারয়, কর্মধারয়, তৎপুরুষ, বহুব্রীহি, আরেকটা হচ্ছে অব্যয়ী, আরেকটা কি বললাম যে অব্যয়ীভাব সমাস। অব্যয়ীভাব সমাস তার মানে কি বললাম যে সমাস কত প্রকার? সমাস আছে, সমাস কত প্রকার? সমাস আছে 6 প্রকার। একটা আছে দ্বন্দ্ব, আরেকটা কি দ্বিগু, আরেকটা কি কর্মধারয়, আরেকটা কি তৎপুরুষ, আরেকটা কি বহুব্রীহি, আরেকটা কি অব্যয়ী। তার মানে এই 6 প্রকার সমাস শিখলে আমাদের কি সমাস ক্লিয়ার। এই 6 প্রকার সমাস শিখলে কি আমাদের সমাস ক্লিয়ার। কি বললাম যে দ্বন্দ্ব, দ্বিগু, কর্মধারয়, তৎপুরুষ, বহুব্রীহি এবং অব্যয়ী। এবার কিভাবে বুঝবো? ভাই এটাই দ্বন্দ্ব সমাস, ভাই এটাই কর্মধারয় সমাস, ভাই এটাই দ্বিগু সমাস, এটা কিভাবে বুঝবো? এটা বুঝবো আমরা কোন সমাসে কোন পদ প্রধান, এটা দেখ কি বলছি, কোন সমাসে কোন পদ প্রধান, এইটা দেখে আমরা কি বুঝতে পারবো। দেখো এবার কোন পদ আছে, কোন পদ আমার কি বললাম যে কোন সমাসে কোন পদ প্রধান, এটা দেখবো। এই জায়গাটা যদি তুমি ভালো করে বুঝো, কি বলছি যে কোন সমাসে কোন পদ প্রধান, কোন সমাসে কোন পদ প্রধান, কি বললাম যে কোন সমাসে কোন পদ প্রধান, কোন পদ প্রধান। তুমি জাস্ট এই জায়গাটা জাস্ট যদি ভালো করে বুঝতে পারো এবং সমস্ত পদ দিয়ে তুমি একেবারে ক্লিয়ার হয়ে যাবে। সমস্ত পদ দেখে কি সমাস চিনতে পারবে। কি বলছি যে কোন সমাসে কোন পদ প্রধান এবং সমস্ত পদ দেখে সমাস নির্ণয়, সমস্ত পদ দেখে সমাস নির্ণয়। কি বললাম যে কোন সমাসে কোন পদ প্রধান এবং কি সমস্ত পদ থেকে সমাস নির্ণয়। আশা করি ক্লিয়ার হয়ে যাবে একেবারে। কি বললাম যে কোন সমাসে কোন পদ প্রধান আর সমস্ত পদ নির্ণয় করে কি বলছি যে সমস্ত পদ দেখে আমরা কিভাবে সমাসটা বলতে পারি যে হ্যাঁ এইটা সমাস, ভাই এটা এই সমাস। এবার দেখি ডান। প্রথমে কি বলছিলাম? যে দ্বন্দ্ব সমাস। কি বলছিলাম? দ্বন্দ্ব। কি বলছিলাম? দ্বন্দ্ব। আচ্ছা এই যে দ্বন্দ্ব কথাটা বলি, দ্বন্দ্ব কি একজনে কখনো হয়? দ্বন্দ্ব মানে কি? দ্বন্দ্ব মানে হচ্ছে ঝগড়া। দ্বন্দ্ব মানে কি? ঝগড়া। অর্থাৎ কি মেয়েরা দেখবো যে মাঝে মধ্যে কি করে কটার কাটাকাটি নিয়ে দেখবো যে চুলাচুলি লেগে গেছে। এই যে চুলাচুলিতে লাগছে মানে চুলাচুলি, একজনের চুলা আরেকজন ছিঁড়ে ফেলতেছে। তো এই যে চুলাচুলি কি কখনো একজনে হয় না? কখনোই একজনে হয় না। চুলাচুলি কি কখনো একজনে হয় না। চুলাচুলি কতজন লাগে? মিনিমাম চুলাচুলি 2 জন লাগে। কমপক্ষে কয়জন লাগে? 2 জন লাগে। আর আমরা কিছুক্ষণ আগে কি দেখলাম? দেখলাম যে সমস্ত পদে 2টা পদ থাকে, একটা পূর্বপদ আর একটা কি পরপদ। তার মানে এই যে দ্বন্দ্ব সমাস, এই দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে আমরা একটা বিষয় খেয়াল রাখবো যে 2টাই যে পদ থাকবে এই 2টা পদেই অর্থ দিবে। কারণ হচ্ছে দ্বন্দ্ব বা ঝগড়া, যে দ্বন্দ্ব বা কি বলতেছি ঝগড়া বলতেছি, এই দ্বন্দ্ব ঝগড়া কি একজনে কখনো কি হয় না। একজনে কি হয়? একজনে হয় না। কতজন লাগে? 2 জন লাগে। যেহেতু দ্বন্দ্ব বা ঝগড়া 2 জন লাগে, 2 জনের প্রয়োজন হয়, এর জন্য কি উভয় পদ প্রধান। কোন পদ প্রধান? উভয় পদ প্রধান। অর্থাৎ কি 2টা পদেই অর্থ দিবে। 2টা পদে কি দিবে? অর্থ দিবে। 2টা পদে কি দিবে? অর্থ দিবে। কথা ক্লিয়ার? এবার দেখো, এবার আমরা দেখবো দ্বিগু। কি বলছি? দ্বিগু। আচ্ছা আমরা যে সংখ্যা গণনা করি, আমরা গণিতের ক্ষেত্রে যে সংখ্যা গণনা করি, এই সংখ্যা গণনা করতে আমরা কি করি? গণিতের সংখ্যাটা কিভাবে গণনা করি? সংখ্যা গণনা কি 1-এর পরে 2। দ্বি মানে কি? 2। দ্বি মানে কি? 2। তার মানে 1-এর পরে আসে 2। তো 1-এর যেহেতু পরে আসে 2, তার মানে পরে কথাটা আসতেছে। এর জন্য আমরা দ্বিগুতে কি ভাববো? যে পরপদ প্রধান। কি ভাববো? পরপদ প্রধান। তাহলে দ্বিগুতে আমরা কি বলবো? যে পরপদ। কোন পদ? পরপদ। কারণ কি 1-এর পরে 2, 1-এর পরে কি 2, এর জন্য কি এটা পরপদ প্রধান। ওকে, পরে দেখো এরপরে আছে কি কর্মধারয়। আচ্ছা কর্মধারয়, এই যে এত পড়াশোনা করতেছি, এত কষ্ট করতেছি, কেন করতেছি? এই যে এত পড়াশোনা করতেছি, এই পড়াশোনাটা কেন করতেছি বলো তো? এই পড়াশোনা করার কারণ কি? কারণ হচ্ছে একটাই, পরে কি পাবো? আমরা কর্ম পাবো। পরে কি পাবো? কর্ম। অর্থাৎ কি এই পড়াশোনা করার মূল মন্ত্র হচ্ছে কি পরে আমাদের পরে কি পাবো? কর্ম পাবো। এই কর্ম পাওয়ার জন্য আমরা কি এত পড়াশোনা করতেছি। তাহলে এই যে কর্ম পাবো, কর্ম পাওয়ার জন্য এত পড়াশোনা করতেছি, তার মানে কর্মটা কখন পাচ্ছি? আমরা পরে পাচ্ছি। কর্মটা কখন পাচ্ছি? পরে পাচ্ছি। যেহেতু পরে পাচ্ছি, এর জন্য এটার মধ্যে কোন পদ? পরপদ। এটার মধ্যে কোন পদ? পরপদ প্রধান। এটার মধ্যে কোন পদ প্রধান? পরপদ প্রধান। দেন পরে দেখো তৎপুরুষ। কি বলছি? তৎপুরুষ। তৎপুরুষ। এই তৎ শব্দের অর্থ, এই যে তৎ শব্দের অর্থ হচ্ছে তার। তৎ শব্দের অর্থ কি? তার। তৎ শব্দের অর্থ কি? তার। তার মানে কি? পরের। তার মানে কি? পরের। আমরা তাহলে কি বলি? পরের পুরুষ। কার পুরুষ? পরের পুরুষ। তার মানে পরের পুরুষ। এইখানে কোন কথাটা আসতেছে? পরের কথাটা আসতেছে। কোন কথাটা আসতেছে?
পরে, তার মানে এটারও আমরা কি বলতে পারি, পরপদ প্রধান। কি বলতে পারি, পরপদ প্রধান। কি বলতে পারি এটাকে আমরা, যে পরপদ প্রধান। পরপদ কোন পদ, এটাও কি পরপদ প্রধান সমাস। এটাও কোন পদ প্রধান সমাস, পরপদ প্রধান, পরপদ। দেন পরে দেখো বহুব্রীহি। বহুব্রীহি, এই যে দেখো বহু, বহু মানে কি অনেক না, বহু মানে কি অনেক। যার অনেক ফ্রেন্ড আছে, কি বলছি, যার অনেক ফ্রেন্ড আছে, যার অনেক ফ্রেন্ড আছে তার কোনো ফ্রেন্ডই নেই, বুঝছো। দেখা যাবে যে মনে করো তোমার অনেকগুলো ফ্রেন্ড আছে, তোমার 20 জন ফ্রেন্ড আছে, তুমি দেখা যাবে যে তোমার এই 20 জন ফ্রেন্ডের মধ্যে তুমি একটা বিপদে পড়লা, তুমি দেখবে যে কাউকে শেয়ার করতে পারতেছ না তোমার বিপদটা। তোমার গার্লফ্রেন্ড চলে গেছে, তো গার্লফ্রেন্ড চলে গেছে, এই বিষয়টা দেখো যে কাউকে শেয়ার করতে পারতেছে না, যে বন্ধু আমার গার্লফ্রেন্ড চলে গেছে। কারণ কি, অনেকগুলো যার ফ্রেন্ড থাকে তার কোনো ফ্রেন্ডই থাকে না, এটা মাথায় রাখবে। তার মানে বহু মানে কি অনেক, যেহেতু অনেক আছে এর জন্য এটা কোনো পদেই প্রধান না, কোনো পদেই প্রধান না। এটা মাথায় কি অন্য একটা পদ প্রধান। কি বলছি, অন্য পদ প্রধান, অন্য পদ প্রধান, অর্থাৎ কি তৃতীয় একটা অর্থ দিয়ে দিবে, তৃতীয় একটা অর্থ দিবে। কি দিবে, তৃতীয় একটা অর্থ দিবে, তৃতীয় একটা কি দিবে, অর্থ দিবে। ওকে ডান। পরে দেখি কি বলছি, দ্বন্দ্বতে উভয় পদ, দ্বিগুতে পরপদ, কর্মধারায় পরপদ, তৎপুরুষে পরপদ, আর বহুব্রীহি থেকে অন্য একটা অর্থ দিবে, তৃতীয় একটা পদ, তৃতীয় একটা পদ প্রধান। দেন দেখো পরে এবার আছে কি অব্যয়ী। কি আছে, অব্যয়ী ভাব। অব্যয়ী, এই যে আমরা যে 50টা স্বরবর্ণ পড়লাম, স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ মিলে যে 50টা বর্ণমালা পড়লাম, এই 50টা বর্ণের মধ্যে সবার উপরে সবার প্রথম কোন বর্ণ, সবার প্রথম কোন বর্ণ, স্বর, সবার প্রথম স্বর, তার মানে সবার পূর্বে আছে এটা। এর জন্য এই দৃষ্টিতে আমরা পাবো যে এটা কি পূর্ব পদ প্রধান। এটা কোন পদ প্রধান, পূর্ব পদ প্রধান। এটা কোন পদ প্রধান, পূর্ব পদ। তাহলে দেখো আমরা যে সমাসগুলো দেখলাম, আমরা যে সমাসগুলো দেখলাম, এই সবগুলো সমাসের মধ্যে দ্বন্দ্ব কি উভয় পদ, দ্বিগুতে পরপদ, কর্মধারে পরপদ, তৎপুরুষে পরপদ, বহুব্রীহিতে অন্য বা তৃতীয় পদ, আর অব্যয়ভাবে কি পূর্বপদ। তাহলে এবার তুমি একটা বিষয় চিন্তা করো যে এই তিনটা সমাসে, কি বলছি, তিনটা সমাসে কোন পদ প্রধান, পরপদ প্রধান। ভাই এবার তো তিনটা সমাসে পূর্বপদ প্রধান, কি পরপদ প্রধান, তিনটা সমাসে কোন পদ প্রধান, পরপদ প্রধান। তাহলে কেমনে বুঝবো ভাই যে কোনটা কোন পদ, কেমনে বুঝবো? তো এবার দেখো এটাও বোঝার জন্য কি টেকনিক আছে। দেখো পরপদ প্রধান কিন্তু পূর্বপদে যদি সংখ্যা থাকে, কি বললাম যে পরপদ প্রধান হবে কিন্তু পূর্বপদে, কিন্তু পূর্ব পদে কি থাকবে, সংখ্যা, পূর্বপদে সংখ্যা। পরপদ প্রধান কিন্তু পূর্বপদে কি থাকবে, সংখ্যা। যদি পরপদ প্রধান হয়, পূর্বপদে যদি সংখ্যা থাকে, তাহলে সেটা কোন সমাস, তবে সেটা দ্বিগু সমাস। তবে সেটা কোন সমাস, তবে সেটা দ্বিগু সমাস। কথা ক্লিয়ার? কি বললাম যে দ্বিগু সমাসে কি বললাম যে পরপদ প্রধান, পরপদ প্রধান কিন্তু পূর্বপদে কি থাকবে, সংখ্যা থাকবে। পূর্বপদে কি থাকবে, সংখ্যা থাকবে। যদি পূর্বপদের সংখ্যা থাকে, পূর্বপদে কি সংখ্যা থাকে, তাহলে এই সমাসটা কি হয়ে যাবে, তাহলে এই সমাসটা হয়ে যাবে কি দ্বিগু সমাস। এবার দেখো পরপদ, তৎপুরুষ পরপদ কিন্তু পূর্বপদে যদি বিভক্তি যুক্ত থাকে, কি বলছি, পূর্বপদে বিভক্তি লোপ পায়, পূর্বপদে কি পায়, বিভক্তি লোপ পায়। যদি সমাসটা হয় তাহলে সেটা কোন সমাস, সেটা তাহলে তৎপুরুষ সমাস। কি বললাম যে বিভক্তি যুক্ত, বিভক্তি লোপ পাবে, কি থাকবে, বিভক্তি। তো এই যে বিভক্তি, কি বললাম, বিভক্তির লোপ পায় যদি সমাসটা হয়, পরপদ প্রধান থাকে, তাহলে সেটা হবে কি তৎপুরুষ। আর দ্বিগুতে কি বললাম যে পূর্বপদে কি থাকবে, সংখ্যা থাকবে। পূর্বপদে কি থাকবে, সংখ্যা। যদি পূর্বপদের সংখ্যা থাকে, সংখ্যা থাকার পরে যদি মনে করো যে পূর্বপদ প্রধান হয়, পরপদ প্রধান হয়, তাহলে সেটা হয়ে যাবে কি, তাহলে সেটা হয়ে যাবে দ্বিগু সমাস। আর পরপদে প্রধান কিন্তু পূর্বপদের সংখ্যা নাই, পরপদ প্রধান কিন্তু বিভক্তি নাই পূর্বপদে, তাহলে সেটা কি কর্মধারয়, তাহলে সেটাকে কর্মধারয়। এতটুকু কি বুঝতে পারছো, এতটুকু কি তোমরা বুঝতে পারছো যে দ্বিগুতে দ্বন্দ্ব কি উভয় পদ প্রধান, দ্বিগু কি পরপদ প্রধান কিন্তু পূর্বপদে কি থাকবে, সংখ্যা থাকবে। কর্মধারয় পরপদ প্রধান, তৎপুরুষ পরপদ প্রধান কিন্তু কি থাকবে, বিভক্তি থাকবে, কিন্তু কি থাকবে, বিভক্তি থাকবে। তারপর বহুব্রীহিতে কি অন্য একটা পদ প্রধান বা তৃতীয় একটা অর্থ প্রধান দিবে। তারপর কি বললাম যে অব্যয়ী, অব্যয়ী কোন পদ, পূর্বপদ। অব্যয়ী কোন পদ, পূর্বপদ। যদি এতটুকু ক্লিয়ার হয়ে থাকো, যদি এতটুকু ক্লিয়ার হয়ে থাকো, তাহলে এবার দেখো, তাহলে এবার দেখো, এবার তাহলে তোমরা মনে করো যে কতগুলো এক্সাম্পল দিব, আশা করি বুঝতে পারবা। এবার দেখি তাইলে, এবার বললাম যে চা বাগান, কি বললাম, চা বাগান। বললাম কি চা বাগান। বললাম গড় জামাই, কি বললাম, গড় জামাই। চা বাগান বললাম, গড় জামাই বললাম, চা বাগান, গড় জামাই। সমস্ত পদ দেখে আমি কিন্তু পূর্বপদ পরপদ বলে দিলাম। তো সমস্ত পদ দেখে কিভাবে সমাসটা চিনবো, কি বললাম, চা বাগান, গড় জামাই। আমি
বললাম গায়ে হলুদ, কি বললাম? গায়ে হলুদ। বললাম কি? গায়ে হলুদ। বললাম যে মাথায় পাগড়ি, মাথায় পাগড়ি। কি বললাম? গায়ে হলুদ, চা বাগান, ঘর জামাই, মাথায় পাগড়ি। এবার দেখো চারটা এক্সাম্পল দেখো। কি বললাম? যে চা বাগান, তারপর কি বললাম? গায়ে হলুদ, তারপর কি বললাম? ঘর জামাই, তারপর বললাম মাথায় পাগড়ি। এবার একটু দেখি, এই যে চা বাগান, এই চা বাগানে কোন পদ প্রধান? চা বাগানে কোন পদ প্রধান? পরপদ প্রধান নাকি পূর্বপদ প্রধান নাকি তৃতীয় একটা পদ প্রধান? সবাই একটু কমেন্ট করি তো যে চা বাগানে কোন পদ প্রধান? কি বললাম? চা বাগানে কি কোন পদ প্রধান? চা বাগানে কি পরপদ প্রধান নাকি পূর্বপদ প্রধান নাকি তৃতীয় একটা পদ প্রধান? সবাই ক্লিয়ার? সবাই একটু কমেন্ট করি যে চা বাগানে কোন পদ প্রধান? চা বাগানে কোন পদ প্রধান? আর ক্লাসটা তোমরা 219 জন দেখতেছো, কিন্তু 219 জনকে তোমরা উপকৃত হইতেছো ক্লাসটা দেখে। তো আমি চাইবো তোমরা একটা নৈতিক দায়িত্ব আছে তোমাদের। কি দায়িত্ব? যে ফ্রি ক্লাস নিতেছো, ফ্রি ক্লাস করতেছো, তো তোমাদের কি করা উচিত? তোমাদের করা উচিত হচ্ছে ক্লাসটা একটু কি করা, শেয়ার করে দেওয়া। ক্লাসটা আমাদের তোমাদের ফ্রেন্ডদের একটু কি করা, মেনশন করে দেওয়া। ফ্রেন্ডদের কি করে, একটু বন্ধুদের যারা আছে বন্ধুদের একটু মেনশন করে দাও ক্লাসটাতে, ঠিক আছে? আর তোমাদের এটা নৈতিক দায়িত্ব, কারণ দেখো তোমাদের জন্য এই যে ফ্রি ক্লাস, এত সুন্দর ক্লাস দিতেছি তোমাদের জন্য, আর এই ক্লাসটা করার পরে তোমরা উপকৃত হইতেছো। তোমরা চাও না তোমাদের বন্ধুরা উপকৃত হোক, তার মানে তোমাদের কি করা উচিত? একটু ক্লাসটা শেয়ার দেওয়া উচিত। ক্লাসটা একটু সবাই শেয়ার করে দেয়, ক্লাসটা যারা আছে সবাই একটু শেয়ার করে দেয়। আর এই যে তোমরা যে ক্লাসটা শেয়ার করবা, যারা সর্বোচ্চ শেয়ার করবা, তোমাদের জন্য দেখো একটা গিফট রয়েছে। কি? তোমাদের যারা সর্বোচ্চ শেয়ার করবা তিনজনের জন্য কিন্তু চলো শিখি থেকে কি আমাদের একটা জার্সি তোমরা পেয়ে যাবা। তো ক্লাসটা যারা দেখতেছি সবাই একটু কি শেয়ার করে দিই। আচ্ছা এবার দেখি কি বললাম। দেখো চা বাগান বলতে কাকে বোঝাই? চা বাগান বলতে আমরা কি, তোমার বন্ধুকে নিয়ে তুমি সিলেটে ঘুরতে গেলা, সিলেটে ঘুরতে যাওয়ার পরে তুমি মনে করো চা বাগান দেখলা, তখন কি বললা? এই যে মনে করো অনেকগুলো কি চা বাগান দেখতে গেলা, কি দেখলা? অনেকগুলো কি দেখলা? চায়ের বাগান দেখলা। তখন তোমার বন্ধুকে কি বলো? বন্ধু দেখ চায়ের বাগান, বন্ধু দেখ চায়ের বাগান, চল আমরা এখানে যা ছবি তুলি। বন্ধু দেখ কি চায়ের বাগান, তার মানে আমরা কি বলি? চায়ের বাগান। এটা চারে বোঝায় না, কাকে বোঝাই? বাগানটাকে বোঝায়। কাকে বোঝায়? বাগানটাকে বোঝায়। চায়ের বাগান তার মানে কাকে বোঝায়? বাগানটাকে বোঝায়। কাকে বোঝায়? বাগানটাকে বোঝায়। তার মানে এই যে বাগানটাকে বোঝাচ্ছে, আমি কিন্তু চাকে বোঝাচ্ছি না। কাকে বোঝাচ্ছি না? চাকে বোঝাচ্ছি না, বাগান বোঝাচ্ছি। বাগান কোন পদ এখানে? পরপদ। বাগান কোন পদ এখানে? পরপদ। বাগান কোন পদ এখানে? পরপদ। অনেকেই কমেন্ট করছে কি উভয় পদ পরপদ। দেখো এটা আছে কি পরপদ, কারণ কি এই যে চা, তারপর কি বলছি? বাগান। চা, তারপর কি বলছি? চায়ের বাগান। আমরা কি চাকে বোঝাই না, কাকে বোঝাই? বাগানকে বোঝাই। বলি যে বন্ধু দেখ চার বাগান, কি বলি? বন্ধু দেখ চায়ের বাগান, তার মানে চায়ের বাগান। এখানে চা না, কাকে বোঝাচ্ছি? বাগানকে বোঝাচ্ছি। কাকে বোঝাচ্ছি? বাগানকে বোঝাচ্ছি। যেহেতু বাগানকে বোঝাচ্ছি, তার মানে এটা কোন পদ? এটা হচ্ছে পরপদ প্রধান। কোন পদ প্রধান? পরপদ প্রধান। আর পরপদ প্রধান কিন্তু এনে কি বলি আমরা? যে চায়ের বাগান। কিসের বাগান? চায়ের বাগান। কি বলি আমরা? চায়ের বাগান। তার মানে চায়ের এনে কি আছে দেখো তো? এর আছে। কি আছে? এর। তার মানে এর একটা কি বিভক্তি, এর একটা কি বিভক্তি। তার মানে এই বিভক্তিটা লোপ পায় কি হয়েছে? এই সমাসটা হয়েছে পরপদ প্রধান, কিন্তু বিভক্তি লোপ পায় যদি সমাস হয় তখন এটা আমরা কি বলি? তৎপুরুষ। তখন আমরা এটাকে কি বলি? তৎপুরুষ। তার মানে এটা কি সমাস? এটা হচ্ছে তৎপুরুষ সমাস। কোন সমাস? তৎপুরুষ। সবগুলো ডিটেলস আরো বিস্তারিত পরে বলবো, ঠিক আছে? কি সমাস এটা? তৎপুরুষ। আমরা জাস্ট এখন দেখতেছি কি যে সমস্ত পদটা দেখে আমরা সমাসটা নির্ণয় করতে পারি কিনা। কি বলছি? সমস্ত পদ দেখে আমরা সমাস নির্ণয় করতে পারি কিনা, জাস্ট এতটুকু দেখতেছি যে সমস্ত পদ দেখে যদি আমরা সমাস নির্ণয় করা শিখে যাই, তারপর আমরা বেশ বাক্য এবং কি প্রতিটা আলাদা আলাদা করে দেখবো। দ্বিগু দেখবো, দ্বন্দ্ব দেখবো, কর্মধারী, সবগুলো সমাস দেখবো। কথা ক্লিয়ার? এবার দেখো, তারপর দেখো, এবার বললাম এই যে গায়ে হলুদ, কি এখানে আছে? গায়ে হলুদ। মনে করছো তোমাদের যে বনিয়ামিন ভাই আছে, তো বনিয়ামিন ভাই মনে করছো বাজার থেকে 1 কেজি কাঁচা হলুদ কিনে নিয়ে আসছে। কি আর নিয়ে আসছে? কাঁচা হলুদ কিনে নিয়ে আসছে। তোমাদের বনিয়ামিন ভাই 1 কেজি কাঁচা হলুদ কিনে নিয়ে আসছে। তো তুমি হুট করে বাসায় আসলা, বাসায় এসে দেখলা যে বনিয়ামিন ভাই কি করলো? এই যে কাঁচা হলুদ গায়ের মধ্যে মাইকা একেবারে একাকার করে রাখছে, ঠিক আছে? গায়ের মধ্যে পুরো শরীরের মধ্যে কি একেবারে হলুদ মাইকা নাশ করে ফেলেছে। তো এই যে হলুদ রাখলো, রাখার পরে যে পুরো শরীরে কি করলো? মাইকা করলো। তখন কি তুমি বনিয়ামিন ভাইকে বলবা যে ভাই আপনার আজকে গায়ে হলুদ? কখনো বলবা এটা? না, কখনোই বলবা না। কেন বলবা না? কারণ এটা বনিয়ামিন ভাইকে এমনি কি এই হলুদটা গায়ে মাখছে। কিন্তু এই গায়ে হলুদ দ্বারা আমরা গা কেউ বোঝাই না, হলুদকে বোঝাই না। আমরা বোঝাই কি একটা বিশেষ একটা দিন, একটা অনুষ্ঠান, বিশেষ একটা অনুষ্ঠানকে বোঝাই। বিশেষ একটা কাকে বোঝায়? অনুষ্ঠানকে বোঝায়। বিশেষ একটা কাকে বোঝায়? অনুষ্ঠানকে বোঝায়। গায়ে হলুদ দ্বারা কি বিশেষ একটা অনুষ্ঠানকে বোঝায়। তার মানে এবার দেখো এই গা কেউ বোঝাচ্ছে না, আবার কি হলুদকেও বোঝাচ্ছে না। তাহলে এই জায়গায় কি শরীর এবং হলুদ কাউকেই বোঝাচ্ছে না। কাকে বোঝাচ্ছে? তৃতীয় একটা পদকে বোঝাচ্ছে বা অন্য একটা পদকে বোঝাচ্ছে। তাহলে তৃতীয় একটা পদ বা অন্য একটা পদ যদি প্রধান হয় তখন আমরা তাকে কি বলবো?
তখন আমরা তাকে বলবো সেটা যদি অন্য পদ বা তৃতীয় পদ প্রদান হয়, কি বললাম যে অন্য পদ বা তৃতীয় পদ প্রদান হয় তখন সেটা হয়ে যায় কোন সমাস, তখন সেটা হয়ে যায় বহুব্রীহি, তখন সেটা হয়ে যায় কি বহুব্রীহি। তার মানে গায়ে হলুদ দ্বারা আমরা কি বুঝতে পারি, গায়ে হলুদ কি বহুব্রীহি সমাস, গায়ে হলুদ কোন সমাস, বহুব্রীহি সমাস। ওকে, এবার দেখো বললাম কি মাথায় পাগড়ি, কি আছে মাথায় পাগড়ি। আচ্ছা মাথায় পাগড়ি কি, আমি যদি আজকে হৃদয় ভাইয়া তোমাদের এখানে ক্লাসে যদি মাথায় পাগড়ি দিয়ে চলে আসতাম তাহলে তোমরা আমাকে কখনো বলতে যে ভাই মাথায় পাগড়ি, এটা কখনোই বলতা না, বলতা কি কখনো না, এরকমটা কখনোই বলতা না। তাহলে কখন বলতা, মাথায় পাগড়ি বলতে জামাইকে বোঝায়, কাকে বোঝায়, জামাই, যে কি মাথায় পাগড়ি দেওয়া যায়, যে কি করে মাথায় পাগড়ি দেওয়া যায়। তো মাথায় পাগড়ি দেওয়া যায় যখন তাকে একটা বিশেষ একটা দিনকে বোঝায়, ঠিক আছে, বিশেষ একটা দিন জামাই, ঠিক আছে। তার মানে এই মাথায় পাগড়ি দ্বারা মাথা এবং পাগড়ি কাউকে কি বোঝায় না, বোঝায় কাউকে বোঝায় না। এই যে মাথায় আছে পাগড়ি আছে এনাকে কাউকে বোঝাচ্ছে না, তাহলে কি এখানে কোন পদ, অন্য একটা পদ প্রদান। তার মানে এটাও কোন সমাস, এটা হচ্ছে বহুব্রীহি সমাস। আশা করি এটা বুঝতে পারছো। এবার দেখি একটা একটা সমাস দেখবো। এবার একটা একটা করে সমাস দেখবো। প্রথমে আছে কি একটা একটা করে সমাস দেখবো। এবার দেখো প্রথমে আছে আমাদের দ্বন্দ্ব সমাস। প্রথমে কি আছে, দ্বন্দ্ব সমাস। একটু ভালো করে খেয়াল করবো তাইলে আমরা পারবো। কি বললাম যে দ্বন্দ্ব সমাস, কি সমাস, দ্বন্দ্ব সমাস। প্রথমে কি দেখবো, দ্বন্দ্ব। আমরা ফার্স্টে দেখে ফেলছি দ্বন্দ্বতে কোন পদ প্রদান, দ্বন্দ্বতে কোন পদ প্রদান, দ্বন্দ্বতে আমরা আগে ফার্স্টে দেখছি কোন পদ প্রদান, দ্বন্দ্বতে কি পরপদ প্রদান, সরি দ্বন্দ্বতে উভয় পদ প্রদান। কোন পদ প্রদান, উভয় পদ। তো উভয় পদ প্রদান, উভয় পদ কি প্রদান মানে দুইটা পদেই অর্থ প্রদান করবে, দুইটা পদে কি অর্থ প্রদান করবে। তো দুইটা পদেই যদি অর্থ প্রদান করে, উভয় পদে যদি প্রদান হয় তাহলে সেটা কোন সমাস, তাহলে সেটা দ্বন্দ্ব সমাস। এটা আমরা জানি। একটা মাত্র সমাস আছে, কি বলছি, একটা মাত্র সমাস আছে যে উভয় পদ প্রদান, সেটা কোন সমাস, সেটাই হচ্ছে দ্বন্দ্ব, সেটাই কোন সমাস, দ্বন্দ্ব। এবার তোমাদের পরীক্ষায় কিভাবে আসবে, তোমাদের পরীক্ষায় আসবে এরকম ভাবে যে বলবে যে কি ব্যাস বাক্য করো, একটা সমাস দেওয়া থাকবে, এটা দুই দ্বন্দ্ব সমাস হয়, বলবে এটা ব্যাস বাক্য করো। ব্যাস বাক্য করতে আমরা তিনটা বিষয় খেয়াল করবো। দ্বন্দ্ব সমাসে তিনটা অব্যয় ব্যবহার করবো আমরা, কিসে, ব্যাস বাক্যে। দ্বন্দ্ব সমাসে ব্যাস বাক্যে কয়টা অব্যয়, তিনটা অব্যয় ব্যবহার করবো, ও এবং আর, ও এবং আর, এই তিনটা অব্যয় কি করবো আমরা ব্যবহার করবো। কোথায় ব্যবহার করবো, দ্বন্দ্ব সমাসে। কোথায় ব্যবহার করবো, দ্বন্দ্ব সমাসে। কিসে কিসে, যে ও এবং আর, ব্যাস বাক্যে কি করবো, ও এবং আর। আর কি বললাম, দ্বন্দ্ব সমাসে কি, দ্বন্দ্ব সমাসে উভয় পদ প্রদান। কি বলছি, উভয় পদ প্রদান। যদি দুইটা পদেই প্রদান হয় তাহলে সেটা কোন সমাস, তাহলে সেটা দ্বন্দ্ব সমাস, তাহলে সেটা কোন সমাস, দ্বন্দ্ব সমাস। ওকে ডান। এবার দেখি, দেখো আমি বললাম যে জমা করস, কি বললাম, জমা করস। আচ্ছা জমা করস বলতে কি, জমা কে বোঝায়, জমা করস বলতে কি জমা কে বোঝায় না করস কে বোঝায়, না জমা কেউ বোঝাচ্ছি না, আবার কি করস কেউ বোঝাচ্ছি না। কাকে বোঝাচ্ছি, জমা করস উভয় কি বোঝাচ্ছি, জমা করস উভয়কে বোঝাচ্ছি। মানে কি দুইটা পদেই কি তাহলে প্রদান। তো দুইটা পদেই যদি প্রদান হয় তাহলে সেটা কি, তাহলে সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস, তাহলে সেটা কোন সমাস, দ্বন্দ্ব সমাস। আচ্ছা আমি যদি এরকম বলতাম যে বনিয়ামিন ভাই, আমি কিন্তু আসার সাথে সাথে আমাকে বনিয়ামিন ভাই কি চা বিস্কিট দিল, কি দিল, চা বিস্কিট। যে ক্লাস নিতে আসছে চা বিস্কিট খায় আনে। তো এই যে চা আর কি দিছে আমাকে বনিয়ামিন ভাই, এই চা এবং কি দিছে, বিস্কিট দিছে। কি দিছে, বিস্কিট, চা বিস্কিট। তো এই যে চা বিস্কিট দিল তার মানে কি এই চা বিস্কিট, এই যে চা আমাকে কি বনিয়ামিন ভাই শুধু চা দিছে, না চা দেয় নাই। শুধু কি বিস্কিট দিছে, না বিস্কিট দেয় না। তার মানে চা এবং বিস্কিট দুইটাই দিছে, চা এবং বিস্কিট কি দুইটাই দিছে। তার মানে এই চা বিস্কিট ছাড়া শুধু চাকে বোঝায় না, বা এই বিস্কিটকে বোঝায় না, কাকে বোঝায়, দুটাকেই বোঝায়। কাকে বোঝায়, দুটাকেই বোঝায়। কি বলছি, দুটাকেই বোঝায়। কি চা এবং বিস্কিট, এটা তার কাকে বোঝায়, দুটাকে বোঝায়। তার মানে দুইটাকে যেহেতু বোঝায় তার মানে কি উভয় পদ প্রদান। অর্থাৎ কি চাও আমাকে অর্থ দিচ্ছে, বিস্কিটও আমাকে অর্থ দিচ্ছে, তার মানে কি উভয় পদ প্রদান। কথা ক্লিয়ার, এটা কি বুঝতে পারছো তোমরা যে চা বিস্কিট দ্বারা কি উভয় পদ প্রদান, তাহলে কি হচ্ছে উভয় পদ প্রদান। তো উভয় পদ যদি প্রদান হয় তখন সেটাকে আমরা কি বলি, দ্বন্দ্ব সমাস। তখন সেটাকে আমরা কি বলি, দ্বন্দ্ব সমাস। কি বলে, দ্বন্দ্ব সমাস। আচ্ছা এবার দেখো তোমাদের পরীক্ষায় কখন আসবে না, তোমাদের পরীক্ষায় কখন আসবে না, কি আসবে না তোমাদের পরীক্ষায়, যে এটা কি একশেষ দ্বন্দ্ব, এটা কি বিরোধাত্মক দ্বন্দ্ব, এটা কি বিপরীতাত্মক দ্বন্দ্ব, নাকি এটা কি অঙ্গবাচক দ্বন্দ্ব, এইগুলো কখনই আসবে না। তোমাদের আসবে কি একটা সংখ্যা দিয়ে দেবে, একটা পয়েন্ট দিয়ে দিবে, একটা উদাহরণ দিয়ে দিবে, দিয়ে বলবে যে এটা কোন সমাস, এটা ব্যাস বাক্য করো, এটা কোন সমাস, এটা ব্যাস বাক্য করো। মেহেদি বলতেছে স্যার একটু আস্তে আস্তে বলেন। হ্যাঁ অবশ্যই মেহেদি। এবার দেখি কি বলছি। এবার দেখো এটা কি ক্লিয়ার হয়েছে, দ্বন্দ্ব সমাসটা এটা এতটুকু ধরতে পারছো তো নাকি। এটা যদি ক্লিয়ার হয়ে থাকে এবার বেশ কয়েকটা এক্সাম্পল দিব, দেখবো তোমরা পারো কিনা। বেশ কয়েকটা এক্সাম্পল দিবে, দেখবো তোমরা পারো কিনা। এক নাম্বার এক্সাম্পল দিলাম, বড় ভাই। কি দিলাম, বড় ভাই। তোমরা আন্স করবা কেমনি, তোমরা আন্স করবা যদি এক যদি দ্বন্দ্ব হয় তাহলে হা লিখবা, আর যদি দ্বন্দ্ব না হয় তাহলে না লিখবা। কথা ক্লিয়ার। যদি এক যদি দ্বন্দ্ব সমাস হয় তাহলে কি লিখবো, হা লিখবো।
আবার এক যদি দ্বন্দ্ব না হয় তাহলে কি লিখবো, না লিখবো, যে এটা না। কথা ক্লিয়ার? এবার দেখো বড় ভাই 2 নাম্বার দিলাম চালাক চতুর, কি দিলাম, চালাক চতুর, চালাক চতুর। তো 3 নাম্বার দিলাম ভাই বোন, কি দিলাম, ভাই বোন। 4 নাম্বার দিলাম জজ সাহেব, কি দিলাম, জজ সাহেব। সবাই কমেন্ট করো, সবাই জজ সাহেব। এবার সবাই কমেন্ট করি দেখি, এবার সবাই লিখে দিব, ঠিক আছে? 1 নাম্বার যদি দ্বন্দ্ব হয় তাহলে হা, আর যদি না হয় তাহলে না। 2 নাম্বার যদি দ্বন্দ্ব হয় তাহলে হা, আর যদি না হয় তাহলে কি, না। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? আমার কথা কি বুঝতে পারছো? অনেকেই আনসার করতেছো, অনেকেই আনসার করতেছো। আর তোমরা যারা ক্লাসটা করতেছো ভাই 185 জন ক্লাস করতেছো, কিন্তু আমার 185 জন যে ক্লাস করতেছো, তোমাদের কি নৈতিক দায়িত্ব না এটা, যে একবার একটু ক্লাসটাকে কি করি, শেয়ার করি, ক্লাসটা আমাদের বন্ধু বান্ধবদেরকে জানাই। দেখো তোমাদের জন্য এই যে ক্লাস নিতেছি, কি ফ্রি ক্লাস নিতেছি, তো তোমাদের জন্য এরকম ভাবে ধারাবাহিক ফ্রি ক্লাস হচ্ছে, তাহলে ক্লাসটা একটু শেয়ার করি। কথা ক্লিয়ার? এবার দেখি কি বললাম, যে সবাই আনসার করো, যে 1 নাম্বার কি বলছি, 1 নাম্বার বড় ভাই কি সমাস হবে নাকি? সবাই আনসার করি, রং তুলে আনসার করছো হা হা হা, 2 নাম্বার আনসার করছো হা, 3 নাম্বার আনসার করছো হা, 4 নাম্বার আনসার করছো না। আচ্ছা এবার দেখি সবাই আনসার করি, সবাই, অনেকেই আনসার করতেছি, অনেকেই আনসার করতেছি, অনেকেই আনসার করতেছি, অনেকেই, যারা আনসার করতেছে অনেকেরই হইতেছে, অনেকেরই হইতেছে না। সবাই আনসার করি, সবাই যদি বুঝে থাকে তাহলে অবশ্যই পারবো, যদি বুঝে থাকে তাহলে অবশ্যই পারবো, আর যদি না বুঝে থাকে তাহলে পারবো না, না বুঝে থাকলে কি কখনোই পারা সম্ভব না। ওকে, অনেকেই কমেন্ট করছো, যারা কমেন্ট করতেছো, যারা অনেকেরই হইতেছে। এবার দেখো, এবার তোমরা মিলাই নাও যে তোমাদের হচ্ছে কয়টা, ঠিক আছে? আচ্ছা বড় ভাই বলতে কাকে বুঝাই আমি? বড় ভাইকে বলতে কি, বড় কে বুঝাই, ভাইকে বুঝাই না। বড় ভাই আমার যে বড় ভাই, এটা আমি বললাম যে বনিয়ামিন ভাই আমার বড় ভাই, বনিয়ামিন ভাইকে আমার বড় ভাই। তার মানে এই যে বড় ভাই বলতে কাকে বোঝাচ্ছে, এখানে বনিয়ামিন ভাইকে বোঝাচ্ছে, অর্থাৎ কি আমার ভাইকে বোঝাচ্ছে। যদি আমার ভাইকে বোঝাই, যদি আমার কি কাকে বোঝাই, ভাইকে বোঝাই, তাহলে সেটা কোন সমাস? তাহলে দেখো এই জায়গায় কিন্তু ভাইকে পরপদ প্রদান, কোন পদ প্রদান, পরপদ প্রদান। এখানে কিন্তু উভয় পদে অর্থ দিচ্ছে না, এখানে কি উভয় পদে অর্থ দিচ্ছে না। তার মানে এটা কোন সমাস? তার মানে এটা কি কখনোই দ্বন্দ্ব সমাস না। এটা কোন সমাস না? দ্বন্দ্ব সমাস না। ওকে, এবার বললাম কি চালাক চতুর। আচ্ছা যে চালাক সেই চতুর, কি যে চালাক সেই চতুর। তার মানে দেখো চালাক চতুর দ্বারা কি বোঝায়? যে চালাক সেই চতুর, যে চালাকি করে সে কি চতুর। তার মানে চালাক চতুর দ্বারা কি একটা ব্যক্তিকে বোঝায়। কাকে বোঝায়? একটা ব্যক্তিকে বোঝায়। তা একটা ব্যক্তিকে বোঝাচ্ছে, বা চালাক চতুর একটা ব্যক্তিকে। এখানে কি চালাক বা চতুর আলাদা কোনো অর্থ দিচ্ছে না, আলাদা কোনো কি দিচ্ছে না, অর্থ দিচ্ছে না। যেহেতু আলাদা কোনো অর্থ দিচ্ছে না, তার মানে এটা কোন সমাস হবে না? দ্বন্দ্ব সমাস হবে না। আচ্ছা এবার দেখো ভাই বোন। আচ্ছা এই ভাই বোন দ্বারা কি আমি কি শুধু ভাইকে বোঝাচ্ছি? ভাই দ্বারা আমি এই ভাই বোন দ্বারা কি শুধু ভাইকে বোঝাচ্ছি? না। আমি কি বোনকে বোঝাচ্ছি? না। ভাই বোন দ্বারা কি ভাই ও বোন দুজনকে বোঝাচ্ছি, ভাই ও বোনকে দুজনকে বোঝাচ্ছি। তো যেহেতু ভাই ও বোন দুজনকে বোঝাচ্ছি, তার মানে এইটা কি দ্বন্দ্ব সমাস। এটা কি উভয় পদ প্রদান, তার মানে এটা কি দ্বন্দ্ব সমাস। এটা কোন সমাস? তাহলে এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। এটা হচ্ছে কোন সমাস? দ্বন্দ্ব সমাস। ওকে ডান। এবার দেখো জজ সাহেব। আচ্ছা জজ সাহেব কাকে বলি? যে জজ তাকেই সাহেব, যিনি জজ তিনিই তো সাহেব নাকি? যিনি জজ তিনিই তো সাহেব। তার মানে জজ সাহেব দ্বারা কাকে বোঝায়? জজ সাহেব দ্বারা কি একজন ব্যক্তিকে বোঝাচ্ছি না? যিনি জজ তিনি সাহেব নাকি? এখানে জজ আলাদা এবং সাহেব আলাদা এরকম অর্থ দেয় না, এরকম অর্থ দেয় না। জজ সাহেব কি যিনি জজ তিনি সাহেব একজন ব্যক্তিকে বোঝায়। যেহেতু একজন ব্যক্তিকে বোঝায় এর জন্য এটা কোন সমাস? এর জন্য এটা কি কখনোই দ্বন্দ্ব সমাস না। কথা ক্লিয়ার? তার মানে একের উত্তর কি? একের উত্তর হচ্ছে না। একের উত্তর কি? না। দুইয়ের উত্তর না। তিনের উত্তর কি? হা। চারের উত্তর কি? চারের উত্তর না। কথা ক্লিয়ার? যারা একের উত্তর না দিছো, দুইয়ের উত্তর না দিছো, তিনের উত্তর হা দিছো এবং চারের উত্তর না দিছো, তাদের সবার উত্তর রাইট। তাদের সবার উত্তর কি রাইট। ওকে ডান। এবার কি দ্বন্দ্ব সমাসে তোমাদের কোনো সমস্যা আছে কিনা একটু কমেন্টে লিখো। সবাই যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে লেখো যে দ্বন্দ্ব ডান। দ্বন্দ্ব কি? ডান। দ্বন্দ্ব ইকুয়াল কি? ডান। সবাই লেখে কি? দ্বন্দ্ব ইকুয়াল ডান। যাদের কাছে ক্লিয়ার সবাই লেখে কি? দ্বন্দ্ব ইকুয়াল ডান। যাদের কাছে ক্লিয়ার হয়েছে বিষয়টা যে দ্বন্দ্ব সমাস এইটা এরা লেখো কি? দ্বন্দ্ব ইকুয়াল ডান। যারা ক্লিয়ার তারা লেখো কি? দ্বন্দ্ব ইকুয়াল ডান। সবাই কমেন্ট করে এটা যে দ্বন্দ্ব সমাস বুঝে যায় তাহলে লেখো কি? দ্বন্দ্ব ইকুয়াল ডান। দ্বন্দ্ব ইকুয়াল কি? ডান। যারা ক্লাসটা করতেছি সবাই কমেন্ট করে সবাই ওকে ডান, ওকে ডান, ওকে ডান, ওকে রাইট। এবার চলো তাহলে আমরা পরবর্তীতে যাই। এবার দেখো পরবর্তীতে যাই। যারা ক্লাসটা করতেছো, এই যে তোমরা রাত জেগে ক্লাসটা করতেছো, কেন ক্লাস করতেছো? ভালো একটা রেজাল্ট করার জন্য করতেছো, তাই তো না? এই যে তোমরা যারা ক্লাস করতেছো, এখানে 175 জনের মতো ক্লাস করতেছো তোমরা। তো এই যে এইচএসসি মনে করো যে এখানে এইচএসসি মনে করো যে 25 এবং 26 ব্যাচ, দুই ব্যাচে উভয় ব্যাচের কি উভয় ব্যাচের স্টুডেন্ট আছে। তো
তো তোমরা যারা ক্লাসটা করতেছো, এই যে রাত জেগে এখন মনে হচ্ছে তোমার অনেক ফ্রেন্ড কি করতেছে, ফেসবুকে মনে হচ্ছে ভিডিও দেখতেছে, বা মনে করছে বন্ধু বান্ধবদের নিয়ে আড্ডা দিতেছে বাজারে, বা বিভিন্ন জায়গায় আড্ডা দিচ্ছে, বিভিন্ন দিন কিছু করতেছে, পড়াশোনা করতেছে না, আর তোমরা এত রাত জেগে তোমরা কি করতেছো, ক্লাসটা করতেছো। কেন ক্লাসটা করতেছো? যাতে এসএসসিতে একটা ভালো ফলাফল পাও। আমরা আশা করি যারা পরিশ্রম করবে, আর যে পরিশ্রম করে তাকে আল্লাহ তাআলা কখনোই তোমাকে ব্যর্থ করে না। পরিশ্রম অনুযায়ী তুমি ফল পাবাই, পরিশ্রম অনুযায়ী কি তুমি ফল পাবে। তুমি পড়াশোনা করো নাই, পড়াশোনা না করলে তোমাকে কি আল্লাহ এসে বলবে যে হ্যাঁ রেজাল্টটা নিয়ে নাও, ঠিক আছে, তুমি জিপিএ পাই। তুমি পড়াশোনা করছে না, পড়াশোনা না করে আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে, আল্লাহ আমাকে দিয়ে দাও। আল্লাহ কি তোমাকে দিয়ে দিবে? যে পড়াশোনা করতেছে, যে রাত জেগে পড়াশোনা করতেছে, যে রাত 1টা 2টা পর্যন্ত পড়াশোনা করতেছে, পরিশ্রম করতেছে, আল্লাহ কি তাকে রাইকা তোমাকে দিয়ে দিবে? আল্লাহ কি এতটাই বোকা যে তুমি পড়াশোনা করতেছো না, তুমি আল্লাহর কাছে চাইতেছো, দিয়ে দিবে? আর যে পড়াশোনাও করতেছে আল্লাহর কাছে চাইতেছে, তাকে দিবে না? অবশ্যই যে পড়াশোনা করতেছে এবং আল্লাহর কাছে চাইতেছে তাকেই দিবে। এই একটা কথা মাথায় রাখবা যে তুমি যদি পরিশ্রম করো, তুমি যতটুকু পরিশ্রম করবা ততটুকু অনুযায়ী আল্লাহ তোমাকে ফলাফল দিবে। এটা তুমি মাথায় রাখবা যে যতটুকু তুমি পরিশ্রম করতেছো এই অনুযায়ী তুমি কি করবা, আল্লাহ তোমাকে ফলাফল দিবে। তো এর জন্য তোমাকে কি করতে হবে? পরিশ্রম করতে হবে। বাপ মার স্বপ্ন যদি পূরণ করতেছে, তোমার আব্বা আম্মার স্বপ্ন, তোমার আব্বা আম্মা কি তোমাকে এত কিছু দিতেছে, এত পরিবেশ দিতেছে, তোমার আব্বা দিতেছে না? তোমার আব্বা আম্মা কি তোমাকে কখনো বলতেছে যে এই কাজটা করো, ওই কাজটা করো? এটা বলতেছে না। তোমাকে বলতেছে কি তুই একটু ভালো করে পড়াশোনা কর। তোমাকে এখন বলতেছে না যে লাখ লাখ টাকা কামায় দাও, এটাও বলতেছে না। তোমাকে জাস্ট কি বলতেছে যে একটু পড়াশোনাটা ভালো করে কর। কেন ভালো করে কর? ওনাদের লাভটা কি? ওনাদের লাভটা হচ্ছে তুমি ভালো কিছু যাও, তুমি ভালো একটা পর্যায়ে যাও, ওইটাই হচ্ছে ওনাদের স্বার্থ। তুমি যদি ভালো একটা জায়গায় থাকো, ওনাদের এটাতেই খুশি হনি। তার মানে তোমার কি করা উচিত? তোমার আব্বা আম্মা খুশি করার জন্য তোমাকে অবশ্যই একটা ভালো রেজাল্ট করা উচিত। একটু ভালো করে পড়াশোনাটা করো, ঠিক আছে? এবার দেখো ডান, চলে যাই। এবার দেখবো আমরা অলোক দ্বন্দ্ব। কি দেখবো? অলোক দ্বন্দ্ব। কি দেখবো? অলোক দ্বন্দ্ব। কি দেখবো আমরা? অলোক দ্বন্দ্ব। অলোক দ্বন্দ্ব। আচ্ছা দেখি অলোক দ্বন্দ্ব। অলোক দ্বন্দ্ব কি? অলোক মানে লুপ পাবে না। অলোক মানে কি? লুপ পাবে না। কি পাবে না? লুপ পাবে না। লুপ পাবে না। অলোক মানে কি বলছি? লুপ পাবে না। আচ্ছা কি লুপ পাবে না ভাইয়া? কি লুপ পাবে না ভাইয়া? বিভক্তি লুপ পাবে না। কি পাবে না? বিভক্তি লুপ পাবে না। অলোক মানে কি? লুপ পাবে না। কি লুপ পাবে না? বিভক্তি লুপ পাবে না। পূর্ব পদে সমস্ত পদে, পূর্ব পদে এবং পর পদে যদি উভয় পদে বিভক্তি যুক্ত থাকে, কি বলছি? পূর্ব পদে এবং কি পর পদে, এবং কি বলছি? পর পদে। পূর্ব পদে এবং পর পদে উভয় পদে কি থাকবে? বিভক্তি যুক্ত থাকবে। কি থাকবে? বিভক্তি যুক্ত থাকবে। কি থাকবে? বিভক্তি যুক্ত থাকবে। পূর্ব পদে এবং পর পদে উভয় পদে যদি বিভক্তি যুক্ত থাকে, উভয় পদে যদি কি থাকে? উভয় পদে কি থাকে? যদি বিভক্তি যুক্ত থাকে, পূর্ব পদে এবং পর পদে উভয় পদে যদি বিভক্তি যুক্ত থাকে, তখন আমরা তাকে কি বলবো? তখন সেটা হচ্ছে অলোক দ্বন্দ্ব। অলোক দ্বন্দ্ব অর্থাৎ কি? সমস্ত বাক্য অর্থাৎ ব্যাস বাক্য, যখন আমরা ব্যাস বাক্য নির্ণয় করবো, এই ব্যাস বাক্য যদি পূর্বপদ এবং পরপদ উভয় পদে বিভক্তি যুক্ত থাকে, তখন তাকে আমরা কি বলবো? তখন তাকে আমরা বলবো কি? অলোক দ্বন্দ্ব। আচ্ছা আমরা বেশ কয়েকটা এক্সাম্পল দেখি। দেখি আমি বললাম যে দেশে বিদেশে। কি বললাম? দেশে বিদেশে। কি বললাম? দেশে বিদেশে। আচ্ছা এই যে দেশে বিদেশে বললাম, এই দেশে বিদেশে তারা কি বোঝায়? দেশ আর বিদেশ উভয়কেই বোঝায়। দেশে বিদেশে তারা কাকে বোঝায়? দেশ এবং বিদেশ উভয়কে কি বোঝাচ্ছে? উভয়কে কি বোঝাচ্ছে? অর্থাৎ কি বিদেশকে বোঝায় আবার কি দেশকে বোঝায়? নাকি শুধু দেশকে বোঝায়? না, কখনোই না। নাকি শুধু বিদেশকে বোঝায়? না, কখনোই না। কি বোঝায়? যে দেশ এবং বিদেশ দুটাকেই বোঝায়, অর্থাৎ কি উভয়কে বোঝায়। যদি উভয়কে বোঝায়, দেশ বিদেশ উভয়কে যদি বোঝায়, তখন সেটা হয়েছে কি? আমরা জানি সেটা দ্বন্দ্ব সমাস। তখন সেটা কি সমাস? দ্বন্দ্ব সমাস। যখন উভয় পদ প্রধান থাকবে তখন সেটা কোন সমাস? দ্বন্দ্ব সমাস। তার মানে এখানে দেশ বিদেশ, এখন দেখো দেশে এখানে কি আছে? একটা দেশে এ একটা বিভক্তি আছে, বিদেশে এখানে কি আছে? একটা এ বিভক্তি যুক্ত আছে। তো এই দেখো সমস্ত পদে কি আছে? বিভক্তি যুক্ত আছে। যদি আমরা এটা ব্যাস বাক্য করি তাহলে আমরা লিখি কি? দেশে ও কি বিদেশে। দেশে ও কি বিদেশে। তার মানে কি? এই যে বিদেশে এ বিভক্তি, এই যে দেশে এ বিভক্তি, তার মানে কি? দেখো ব্যাস বাক্য যখন করলাম তখন দেখা গেল কি? যে বিভক্তি যুক্ত আছে। তো যদি বিভক্তি যুক্ত থাকে তাহলে আমরা সেটাকে বলবো কি? সেটাকে বলবো অলোক দ্বন্দ্ব। যদি উভয় পদ প্রধান পাই, উভয় পদে কি প্রধান পাই, উভয় পদে যদি অর্থ দেয়, উভয় পদে অর্থ যদি প্রধান পাই, আর তারপর যদি এই উভয় পদে অর্থ প্রধান পাওয়ার পর যদি বিভক্তি যদি তোমার লোপ না পাই, বিভক্তি কি না পাই? লোপ না পাই, তখন সেটাকে আমরা কি বলবো? তখন সেটাকে আমরা বলবো কি? দ্বন্দ্ব সমাস। কথা ক্লিয়ার? তখন সেটাকে আমরা কি বলবো? দ্বন্দ্ব সমাস। তখন সেটাকে আমরা কি বলবো? দ্বন্দ্ব সমাস। আচ্ছা আমরা এবার কয়েকটা এক্সাম্পল দেই, দেখি তোমরা পারো কিনা। এবার কয়েকটা এক্সাম্পল দেই, দেখি তোমরা পারো কিনা। এবার কয়েকটা এক্সাম্পল দেই, সেম ভাবে তোমরা বলবা। আমি বললাম যে দুধে ভাতে, এটা কি অলোক দ্বন্দ্ব? যদি হয় তাহলে হ্যাঁ, আর যদি না হয় তাহলে না। দুধে ভাতে, দুধে ভাতে। বললাম যে গড়ে বাইরে,
ঘরে বাইরে। বললাম গলায় গলায় গামছা, বলো গলায় গামছা। এই যে তিনটা বললাম, যদি হয় হা, যদি হয় না। 1 নাম্বার দুধে ভাতে, দুধে ভাতে। যদি মনে করো এটা দ্বন্দ্ব সমাস হয়, অলোক দ্বন্দ্ব হয়, তাহলে লাগবা হা, আর যদি না হয় তাহলে না। ঘরে বাইরে যদি হয় হা, না হইলে না। গলায় গামছা যদি হয় হা, আর যদি না হয় তাহলে কি না। একটু সবাই কমেন্ট করি, একটু সবাই কমেন্ট করি। একজনে কমেন্ট করছে হুম হুম না। কি কমেন্ট করছে? হুম হুম না। আরে ভাই হুম হুম না কমেন্ট করা হইলো কোনো একটা, ঠিক আছে? হা না বলছি, কি বলছি? হা না, হা না কমেন্ট করো। আচ্ছা একজন করছো হা হা, ঠিক আছে না, ওকে ডান। তো যারা এই এক এক কি বলছো? এক, অনেকে বলছে এক কি যে হা, আর 2 কি হা, 3 কি না, রাইট। অনেকেরই উত্তর হয়েছে, অনেকেরই উত্তর হয়েছে। কি বলছে? এই যে দেখো দুধে, দুধে এখানে কি আছে? এ বিভক্তি। বাতে এখানে কি আছে? এ বিভক্তি। তারপরে এই যে গড়ে কি আছে? এ বিভক্তি। বাইরে কি আছে? এ বিভক্তি। কিন্তু এই যে গলায় গামছা উনস্ত হয় একটা মধ্যে আছে, কিন্তু এই গামছার মধ্যে বিভক্তি আছে? গামছার মধ্যে বিভক্তি নাই। কথা ক্লিয়ার? বিভক্তি নাই। ওকে ডান। তাহলে সবারই উত্তর হয়েছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ওকে এবার দেখি পড়ে। তার মানে আমাদের দ্বন্দ্ব সমাস, আশা করি কারো কোনো সমস্যা নেই। সবাই লেখি যে দ্বন্দ্ব ক্লিয়ার, দ্বন্দ্ব ক্লিয়ার। সবাই লেখি দ্বন্দ্ব ক্লিয়ার। যারা যারা ক্লাসটা করতেছি সবাই কমেন্ট করি যে দ্বন্দ্ব ক্লিয়ার। যাদের ক্লাসটা বুঝছো, যারা দ্বন্দ্ব সমাসটা বুঝতে পারছো, সবাই কমেন্ট করবো কি যে দ্বন্দ্ব ইকুয়াল ক্লিয়ার, দ্বন্দ্ব ইকুয়াল কি ক্লিয়ার। সবাই কমেন্ট করি, যারা ক্লাসটা করতে সবাই কমেন্ট করি যে দ্বন্দ্ব ইকুয়াল ক্লিয়ার, দ্বন্দ্ব ইকুয়াল ক্লিয়ার, দ্বন্দ্ব ইকুয়াল ক্লিয়ার। সবাই কমেন্ট করি। এবার দেন দেখবো, এবার দেখবো কি দ্বিগু সমাস। কি দেখবো? দ্বিগু সমাস। কি দেখবো? দ্বিগু সমাস। এবার কি দেখবো? দ্বিগু সমাস। দ্বন্দ্ব ইকুয়াল ক্লিয়ার, দ্বন্দ্ব ইকুয়াল ক্লিয়ার, দ্বন্দ্ব ইকুয়াল ক্লিয়ার। থ্যাংক ইউ। এবার আমরা কি দেখি? দ্বিগু সমাস। দেখো তোমরা এই যে ক্লাস করতেছো, অনেকে শুরুতে ছিলা, এবার লাস্ট পর্যন্ত নাই দেখা যাচ্ছে, ঠিক আছে? ওই যে তোমাদের যে গ্যাপটা, এই যে প্রথমে আসলা, প্রথমে এসে হুজুকে মনে করতে ক্লাসটা করতেছো, বাইরের ক্লাসটা করে ফেলি, এই সে হবে যে, তো এই যে ক্লাসটা লাস্টের দিকে যে ক্লাসটা শেষ হবে, ফিনিশিংটা হবে, কিছুটা বলবো তোমাদের, এইটা নাই। তোমরা কি করো? ক্লাস থেকে বের হয়ে চলে যাচ্ছ অনেকেই, ঠিক আছে? তো এইটা না করে বরঞ্চ তোমরা কি, তোমরা যারা ক্লাসটা করতেছো, তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে কি করো? একটু ক্লাসে মেনশন দাও। আমরা যারা আছি, এই যে 154 জন আছি না ক্লাস করতেছি, এখন 154 জন যদি আমরা একজন করে মেনশন করি, তাহলে তো এটা ডাবল হয়ে যায়। সবাই একটু মেনশন করি, ক্লাসটা আমাদের যারা আছি সবাই বন্ধুদের একটু মেনশন করি, এবং ক্লাসটা একটু শেয়ার করে দিই। ক্লাসটা একটু কি করি? শেয়ার করে দিই। দেখো আজকের ক্লাস হবে একটা ফাটাফাটি ক্লাস। আজকের ক্লাস সমাসে হবে একটা কি, অনেক একটা A to Z ক্লাস সমাসে। এবার দেখি দ্বিগু সমাস। দ্বিগুতে আমরা আগে বললাম যে দ্বিগুতে কোন পদ প্রধান? পরপদ প্রধান। দ্বিগুতে কোন পদ প্রধান? পরপদ প্রধান। কিন্তু পূর্বপদে কি থাকবে? পূর্বপদে সংখ্যা থাকবে। পূর্বপদে কি থাকবে? পূর্বপদে কি থাকবে? পূর্বপদে সংখ্যা থাকবে। পূর্বপদে কি থাকবে? সংখ্যা থাকবে। আর পরপদ প্রধান, পরপদ প্রধান, পরপদ প্রধান। পূর্বপদে কি থাকবে? সংখ্যা থাকবে। পূর্বপদে কি থাকবে? সংখ্যা থাকবে। যদি পরপদ প্রধান হয়, পূর্বপদে যদি সংখ্যা থাকে, তখন সেটা কোন সমাস? তখন সেটা দ্বিগু সমাস। আর এই দ্বিগু শব্দের অর্থ কি জানো তোমরা? এই দ্বিগু শব্দের অর্থ হচ্ছে সমাহার। দ্বিগু শব্দের অর্থ কি? সমাহার। দ্বিগু শব্দের অর্থ সমাহার। আমরা যখন ব্যাস বাক্য করব, আমরা কি বললাম যে আমরা যখন ব্যাস বাক্য করব, কি করব? ব্যাস বাক্য। এই যে ব্যাস বাক্য যখন করব, তখন এই ব্যাস বাক্যে, ব্যাস বাক্য যখন করব, তখন এই ব্যাস বাক্যে আমরা কি করব? এই ব্যাস বাক্যে আমরা শেষে সমাহার যুক্ত করব। কি যুক্ত করব? সমাহার। দ্বিগু সমাস। দ্বিগু সমাসে কি বললাম? যে পরপদ প্রধান। কোন পদ প্রধান? পরপদ প্রধান। দ্বিগু সমাসে কোন পদ প্রধান? পরপদ প্রধান। আর পূর্বপদে কি থাকবে? সংখ্যা থাকবে। 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 কি বললাম? যে পরপদ প্রধান, কিন্তু পূর্বপদে কি থাকবে? সংখ্যা থাকবে। পূর্বপদে কি থাকবে? সংখ্যা। পরপদ প্রধান আর পূর্বপদে যদি সংখ্যা থাকে, তখন সেটা কোন সমাস? তখন সেটা দ্বিগু সমাস। তখন সেটা কোন সমাস? তখন সেটা দ্বিগু সমাস। আর আমরা কি বললাম? যে ব্যাস বাক্যে আমরা কি দিব? সমাহার। কি দিব? সমাহার। ব্যাস বাক্যে কি দিব? সমাহার। ওকে ডান। এবার একটু আমরা দেখি, এবার একটু দেখি। দেখো এবার যে কি হইতে পারে। দেখো আমি বললাম যে তে মাতা। কি বললাম? তে মাতা। বললাম যে ত্রিফলা। কি বললাম? ত্রিফলা। আমি বললাম যে ত্রিলোক। কি বললাম? ত্রিলোক। বললাম যে চৌরাস্তা। কি বললাম? চৌরাস্তা। কি বললাম? যে তে মাতা ত্রিফলা ত্রিলোক চৌরাস্তা। তে মাতা ত্রিফলা ত্রিলোক চৌরাস্তা। এবার দেখো এই তে মাতা দ্বারা কি বোঝায়? তিন মাতার সমাহার। তিন মাতার সমাহার। দেখো তিন একটা কি? তে মানে তিন। তে মানে কি? তিন। তিন একটা কি? সংখ্যা। এবং এই যে কি আমি তে মাতা বলতে কি তিনকে বোঝাই, নাকি তিনটা মাতার সমাহারকে বোঝাই? তিনটা মাতার মিলকে বোঝাই। কাকে বোঝাই? তিনটা মাতার মিলকে বোঝাই। তার মানে এই যে মাতা, এই মাতার মিলকে বোঝাচ্ছি, তিনটা মাতার মিলকে বোঝাচ্ছি। তার মানে এই তে মানে হচ্ছে একটা কি? তিন, কিন্তু তিনকে বোঝাচ্ছি না, কাকে বোঝাচ্ছি? মাতাকে বোঝাচ্ছি। তার মানে মাতা এখানে কোন পদ?
মাথা এখানে কি পরপদ, মাথা এখানে কোন পদ পরপদ, তো এই জায়গায় কি পরপদ প্রধান, কোন পদ প্রধান পরপদ প্রধান। আবার দেখো ত্রিফলা, ত্রি একটা সংখ্যা কিন্তু এনে কি তিনটা ফলার সমাহার, তিনটা ফলার সমাহার, তার মানে এই জায়গায় কি ফলাকে বোঝাচ্ছে, তার মানে এটাও কি পরপদ প্রধান, তার মানে পরপদ প্রধান পূর্বদিকে কি আছে সংখ্যা আছে, তাহলে এটা কোন সমাহার, এটাও দ্বিগু সমাস। তারপরে দেখো ত্রিলোক মানে তিন লোক, তিনটা লোক একসাথে জামায়াত হইছে তাকে আমরা বলি কি ত্রিলোক, তিন লোকের সমাহার। এবার দেখো চৌরাস্তা মানে কি চারটা রাস্তা সমান, মনে করো এই দিক থেকে একটা রাস্তা গেল, এই দিক থেকে আসলো, এই দিক থেকে আসলো, এই দিক থেকে আসলো, তার মানে দেখো এই যে এখানে রাস্তা, এই যে দিক দিয়ে, তার মানে এই যে চারটা রাস্তা এখানে এসে কি হয়েছে মিলিত হয়েছে, তার মানে কি চারটা রাস্তা এক হতে, চার রাস্তা সমাহার। তো চার রাস্তা যখন সমাহার হয় তখন আমরা কি বলি চৌরাস্তা, তখন আমরা কি বলি চৌরাস্তা, কথা ক্লিয়ার। তো এটা আমরা কি করব, এটা যদি আমরা ব্যাস বাক্য করি তাহলে আমরা কি দিতে পারি যে তে মাথা মানে কি তিন মাথার সমাহার। তারপর কি বলছি যে ত্রিফলা, ত্রিফলা মানে কি তিন ফলার সমাহার। তারপর কি বলছি যে ত্রিলোক, ত্রিলোক মানে কি তিন লোকের সমাহার। চৌরাস্তা, চৌরাস্তা মানে কি চার রাস্তার সমাহার। যদি এই পর্যন্ত যদি বুঝতে পারো তাহলে তোমরা সবাই একটু কমেন্ট করো যে ক্লিয়ার, সবাই একটু কমেন্ট করো যে কি ক্লিয়ার। সবাই লেখো যে দ্বিগু ক্লিয়ার, দ্বিগু সি, দ্বিগু ইকুয়াল কি সি, দ্বিগু ইকুয়াল সি, সবাই কমেন্ট করে কি দ্বিগু ইকুয়াল সি, দ্বিগু ইকুয়াল কি সি। হ্যাঁ ক্লিয়ার, রংতুলি কমেন্ট করছে যে ক্লিয়ার, ক্লিয়ার। হ্যাঁ সবাই একটু ক্লিয়ার, সবাই একটু ক্লিয়ার করি, সবাই একটু ক্লিয়ার করি, যারা যারা বুঝতে পারছে সবাই ক্লিয়ার করি। যদি তোমাদের ক্লিয়ার হয়ে যায় তাহলে আমি বেশ কয়েকটা এক্সাম্পল দিব, দেখবো তোমরা পারো কিনা, বেশ কয়েকটা এক্সাম্পল দিব, দেখবো তোমরা পারো কিনা। হ্যাঁ ক্লিয়ার। এবার দেখো, এবার দেখো আমি বললাম যে দু তারা, দু তারা যদি হয় এক নাম্বার আনস তাহলে লিখবা হা, আর যদি না হয় তাহলে না, কথা ক্লিয়ার। আনসগুলো এরকম ভাবে করতে হবে। বললাম যে দু নলা, কি বললাম দু নলা, দু তারা দু নলা। বললাম যে কি চো চালা, কি বললাম চো চালা, চো চালা, কি বললাম দু তারা দু নলা দু চো চালা। বললাম যে নবরত্ন, কি বললাম নবরত্ন, বললাম 5 নম্বর নবরত্ন বললাম। এবার এগুলো আনস করো, এবার একটু আনস করো সবাই। যদি হয় তাহলে হা লিখবা, আর যদি না হয় তাহলে না লিখবা, তাহলে আমি বুঝে যাবো যে তোমরা দ্বিগু সমাসটা বুঝতে পারছো কিনা, তাহলে আমি বুঝে যাবো যে তোমরা দ্বিগু সমাসটা কতটুকু ক্লিয়ার হয়েছে বা কতটুকু বুঝতে পারছো। সবাই একটু কমেন্ট করি যে দু তারা দু নলা চো চালা নবরত্ন এগুলো কোন সমাস, এগুলা কি দ্বিগু, দ্বিগু হইলে হা, আর দ্বিগু যদি না হয় তাহলে না, দ্বিগু হইলে হা, দ্বিগু যদি না হয় তাহলে না, দ্বিগু হইলে হা, দ্বিগু যদি না হয় তাহলে না। সবাই একটু কমেন্ট করি, সবাই একটু কমেন্ট করি, দেখি কে কি কমেন্ট করতেছো, সবাই একটু কমেন্ট করি সবাই। প্লাবন যদি লেখছে হাই না হাই না, রং তো লেখছে হা 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 মানে চারটাই হা। আচ্ছা এবার সবাই একটু কমেন্ট করি। নুবা লেখছো হা 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 না, লাস্টেটা কি না। আচ্ছা এবার দেখি ফার্স্ট রাকিবুল ইসলাম লেখছে 4 নম্বর না। এবার দেখি ফার্স্ট সবাই কমেন্ট করি একটু, সবাই যারা আছো সবাই। নুসরাত আক্তার লিখছো যে হা 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 না। আচ্ছা যাই হোক এবার দেখি, তারপরে তো মিজানুর রহমান শিপন লেখছো হা হা না না, হা হা না না। আচ্ছা এবার দুই তারের সমাহার, রংতুলি লেখছো দুই তারের সমাহার। ওকে এবার দেখি তোমরা যারা ইয়েস ইয়েস ইয়েস, আহমেদ আরমান লিখছো কি ইয়েস 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 নো। ওকে ডান। এবার দেখি অনামিকা লিখছো হা হা হা, সবগুলাই হা। এবার দেখি যারা হা হা বলছো তাদের কি হয়েছে কিনা এটা একটা দেখি। দেখো দু তারা, এই যে দু তারা বলতে কি বোঝায়, দুইটা তারের সমাহারকে বোঝায় কোনোদিন। এই যে দুইটা তার আছে, এই দুইটা তারকে কি আমি কখনো দু তারা বলি, দু তারা বলি না। দু তারা একটা কি বাদ্যযন্ত্র, দু তারা একটা কি বাদ্যযন্ত্র, দু তারা একটা কি বাদ্যযন্ত্র। এই যে তোমাদের এই ভুলগুলাই আমি ধরাই দিতে চাচ্ছি। দু তারা একটা কি বাদ্যযন্ত্র, দু তারা দ্বারা কি বোঝায়, একটা বাদ্যযন্ত্র বোঝায়, কি বোঝায় বাদ্যযন্ত্র বোঝায়। তার মানে কি দুইটা তারের সমাহারকে বোঝায় না, দুইটা তারের সমাহারকে বোঝায় না, দুইটা তারকে সমাহারকে বোঝায় না। এইটা সংখ্যা আছে বাট কি এই দুটা তারের সমাহারকে বোঝাচ্ছে না। দু তারা বলতে কি এই দু বা তারা কোনটাকে বোঝাচ্ছে না, বোঝাচ্ছে কাকে, অন্য একটা পদ, একটা বাদ্যযন্ত্রকে বোঝাচ্ছে। কাকে বোঝাচ্ছে, একটা বাদ্যযন্ত্রকে বোঝাচ্ছে। যেহেতু একটা বাদ্যযন্ত্রকে বোঝাচ্ছে এই দু তারা, তার মানে এটা কোন সমাস, এটা বহুব্রীহি, অন্য একটা পদ প্রদান, অন্য একটা পদ প্রদান। এটা কোন সমাস, এক কথা এখন মাথায় রাখবে যেটা দ্বিগু সমাস না। যখন আমরা বহুব্রীহিতে যাব তখন আমাদের ক্লিয়ার হয়ে যাবে, কথা ক্লিয়ার, তখন এটা কি আমাদের ক্লিয়ার হয়ে যাবে। দেখো দু তারা, দু তারা বলতে কি, দু তারা বলতে এখানে দুইটা তারের সমাহারকে বোঝায় না, এটা কি বাদ্যযন্ত্র বোঝায়। কাকে বোঝায়, বাদ্যযন্ত্রকে বোঝায়। কাকে বোঝায়, বাদ্যযন্ত্র। ওকে এবার দেখো দু নলা, দু নলা বলতে কাকে বুঝি, আমরা যারা ছোটবেলায় বাংলা ছবি দেখছি, ছোটবেলায় যারা বাংলা ছবি দেখছি, বিটিভির সামনে দাঁড়ায় যারা বাংলা ছবি দেখছি, আহমদ শরীফ যারা আমরা চিনি, আহমদ শরীফ, এই যে বিলিয়ান আহমদ শরীফ, নিশা সওদাগরকে তো চিনি। তো নিশা সওদাগরকে মনে করছে, নিশা সওদাগর প্রায় সময় বলে না, কি বলে, শাকিব খান মনে করছে অপু বিশ্বাসের জন্য অনেক পাগল, তো অপু বিশ্বাসকে পায় না, শাকিব খান অনেক গরিব, তো অনেক গরিব, সে কি করছে অপু বিশ্বাসের জন্য যাচ্ছে, কিন্তু অপু বিশ্বাস আবার কি
এই দেখা যাচ্ছে আমার অপবিশ্বাস কি আবার এই নিশা সওদাগরের বোন, তো নিশা সওদাগর কখনোই এটা মেনে নিবে না, গরিবের ঘরে কখনোই বিয়ে দিবে না। তো ওইটার জন্য কি করে নিশা সওদাগর একটা দুনলা নিয়ে আসে, দুনলা নিয়ে আসে বলে যে আজকে তোকে একেবারে হত্যা করে ফেলবো। এই যে আজকে তোরে হত্যা করে ফেলবো, দুনলা কি নিয়ে আসে? এই দুনলা বন্দুক নিয়ে আসে। বন্দুক কি নিয়ে আসে? বন্দুক। তার মানে এই দুনলা দ্বারা আমরা কি বুঝি না? দুনলা দ্বারা আমরা দুইটা নল বুঝি না, দুইটা নলের সমান বুঝি না। কাকে বুঝি? বন্দুককে বুঝি। কাকে বুঝি? বন্দুককে বুঝি। যেহেতু বন্দুককে বুঝি তার মানে এটা কখনোই কি না? এটা কখনোই দ্বিগু সমাস না। এটা কখনোই কি না? দ্বিগু সমাস না। কথা ক্লিয়ার? এবার দেখো কি বললাম, চো চালা। চো চালা মনে করছে এই যে একটা চাল, এই যে একটা চাল, এই যে একটা চাল, ঠিক আছে, এই যে একটা চাল, এই চারটা চাল, এই চারটা চালের সমাহারকে আমরা চো চালা বলি নাকি চো চালা দ্বারা আমরা একটা গড় বুঝি? চো চালা দ্বারা আমরা কি বুঝি? গড় বুঝি। চো চালা বলতে আমরা একটা গড় বুঝি। অর্থাৎ কি চো চালা বলতে আমরা কি বুঝি? একটা চো চালা বলতে আমরা একটা গড় বুঝি। একটা কি বুঝি? গড়। একটা গড়কে বুঝি। এই যে একটা গড়, এই গড়টাকে আমরা বুঝাইছি কি? চো চালা। এই গড়টাকে আমরা কি বুঝাইতেছি? চো চালা। অর্থাৎ কি চারটা চালের সমষ্টি হয়ে কি হয়েছে? চারটা চালের সমষ্টি হয়ে কি হয়েছে? একটা চারটা চালের সমষ্টি হয়ে এখানে কি হয়েছে? চারটা চালের সমষ্টি একটা গড় হয়েছে। কি হয়েছে? গড় হয়েছে। তো এই গড়কে বোঝাই চো চালা দ্বারা আমরা কি বোঝাই? গড়কে বোঝাই। কাকে বোঝাই না? এই চো চালা দ্বারা কখনো আমরা কাকে বোঝাই না? এই চো চালা দ্বারা আমরা কখনোই চারটা চালের সমাহারকে বোঝাই না। তার মানে এইটাও কি না? দ্বিগু সমাস না। এটাও কি না? দ্বিগু সমাস না। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? এবার দেখি কি বললাম, নবরত্ন। নবরত্ন কি? নবরত্ন মানে দেখো অনেকগুলা রত্ন থাকে, অনেকগুলা কি থাকে? রত্ন থাকে, অনেকগুলা রত্ন। নবরত্ন 9টা রত্নের সমাহার। নবরত্ন বলতে কাকে বোঝায়? 9টা রত্নের সমাহার। 9টা রত্নের সমাহার। মনে করছে সোনা আছে, হীরা আছে, ঠিক আছে, চুনা, হীরা, পান্না, চুন্নি, ঠিক আছে, পান্না, চুন্নি, তারপর হচ্ছে রূপা, ঠিক আছে। এই যে এইরকম যে 9টা মূল্যবান সম্পদ আছে, 9টা মূল্যবান কি আছে? সম্পদ আছে। 9টা মূল্যবান কি আছে? সম্পদ আছে। এই 9টা মূল্যবান সম্পদকে আমরা কি বুঝি? নবরত্ন। তার মানে নবরত্ন মানে কি? 9টা রত্নের সমান। নবরত্ন মানে কি? 9টা রত্নের সমান। এইটা একমাত্র কি? দ্বিগু সমাস। এটা একমাত্র কি? দ্বিগু সমাস। এটা একমাত্র কি? দ্বিগু সমাস। তো তোমাদের একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে তোমরা আনসার যে করবা, অর্থাৎ কি এটা দ্বিগু সমাস নাকি দ্বিগু সমাস না, এটা ভালো করে বুঝতে হবে। এই যে সংখ্যা থাকলো, সংখ্যা থাকলেই হুজুগে মারে দিলা যে এটা দ্বিগু সমাস, এটা দ্বিগু সমাস, কিন্তু আসলে এরকমটা না। এটা একটু ভালো করে খেয়াল করতে হবে যে হ্যাঁ এটা কি আসলেই দ্বিগু সমাস কি না, এটা কি ভালো করে খেয়াল করতে হবে। কথা ক্লিয়ার? আশা করি এটা বুঝতে পারছো। আশা করি এটা কি করছো? বুঝতে পারছো। এবার দেখো তো দ্বিগু সমাস এবং হচ্ছে দ্বন্দ্ব সমাস তোমাদের ক্লিয়ার কিনা সবাই একটু কমেন্টে বলি। দ্বিগু এবং দ্বন্দ্ব সবার ক্লিয়ার কিনা? দ্বিগু এবং দ্বন্দ্ব, দ্বিগু সমাস এবং দ্বন্দ্ব সমাস ক্লিয়ার কিনা সবাই একটু কমেন্টে জানাই। দ্বিগু সমাস এবং কি দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস এবং দ্বন্দ্ব সমাস ক্লিয়ার কিনা সবাই একটু কমেন্টে জানাই। দ্বিগু সমাস, দ্বন্দ্ব সমাস, হ্যাঁ বুঝছি বুঝছি, ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা তার মানে কি সবাই বুঝে গেছো দ্বিগু এবং দ্বন্দ্ব কি? সবাই বুঝে গেছো দ্বিগু এবং দ্বন্দ্ব কি? সবাই দ্বিগু এবং দ্বন্দ্ব কি? সবাই বুঝে গেছো। এবার দেখো দ্বিগু দ্বন্দ্ব বুঝে গেলে এবার আমরা চলে যাবো একটু কর্মধারায়। কোথায় চলে যাবো? কর্মধারায় সমাস। কোন সমাস? কর্মধারায় সমাস। দেখো কর্মধারায় সমাস। কোন সমাস? কর্মধারায় সমাস। দেখো কর্মধারায় সমাসটা কি? কর্মধারায় সমাসের সংজ্ঞাটা এরকম। কর্মধারায় সমাসটা কি? কর্মধারায় সমাসটার সংজ্ঞাটা এরকম। কি রকম সংজ্ঞাটা? যে বিশেষণ ভাবাপন্ন পদের সাথে বিশেষ্য ভাবাপন্ন পদের যদি সমাস হয় তখন সেটা দ্বন্দ্ব সমাস। বিশেষ্য ভাবাপন্ন পদের সাথে যদি বিশেষ্য ভাবাপন্ন পদের কি হয়? সমাস হয়, তখন সেটা কোন সমাস? তখন সেটা কর্মধারায় সমাস। কিন্তু আসলে ভাই এটা কি মনে থাকবে যে বিশেষ্য ভাবাপন্ন পদ, বিশেষণ ভাবাপন্ন পদ এসব কি মনে থাকবে? কখনোই না। এসব তোমাকে শিখতেই হবে না। এটা জাস্ট তোমাকে লিখলাম যে এটা হচ্ছে কি সংজ্ঞা, কিন্তু এটা আমরা কখনোই মাথায় রাখবো না। আমরা মাথায় রাখবো কি? আমরা শুরুতেই পড়ছিলাম, কি পড়ছিলাম? যে কর্মধারায় কোন পদ প্রধান? পরপদ প্রধান। তো পরপদ যদি প্রধান হয়, কোন পদ? পরপদ প্রধান হয়। পূর্বপদে যদি সংখ্যা না থাকে, কি না থাকে? সংখ্যা। পরপদে যদি তোমার পূর্বপদের সংখ্যা না থাকে, পূর্বপদে যদি বিভক্তি না থাকে, তখন সেটা কোন সমাস? তখন সেটা কর্মধারায় সমাস। পরপদ প্রধান 3টা সমাসে। পরপদ প্রধান কয়টা সমাসে? 3টা সমাসে। কি কি? একটা হচ্ছে দ্বিগু, একটা হচ্ছে কি দ্বিগু, আরেকটা হচ্ছে কি কর্মধারায়, আরেকটা হচ্ছে কি তৎপুরুষ। তো এই তৎপুরুষ এবং দ্বিগুর ক্ষেত্রে কি হবে? তৎপুরুষে কি থাকবে? বিভক্তি। আর এই দ্বিগুতে কি থাকবে? সংখ্যা। যদি বিভক্তি আর সংখ্যা ছাড়া থাকে তাহলে সেটা কি কর্মধারায়, তাহলে সেটা কি কর্মধারায়, তাহলে সেটা কি কর্মধারায়। এবার একটু দেখি দেখো এই কর্মধারায় সমাসটাকে 5 ভাগে ভাগ করছে। কি বলছি? কর্মধারায় সমাসকে কয় ভাগে ভাগ করছে? 5 ভাগে। একটা সাধারণ কর্ম, একটা কি সাধারণ কর্ম, একটা কি
সাধারণ কর্ম, একটা কি সাধারণ কর্ম, আর একটা কি আরেকটা আছে মধ্যপদলোপী, আরেকটা কি মধ্যপদলোপী, আরেকটা আছে কি মধ্যপদলোপী, আর কি আছে আরেকটা আছে রূপক, আরেকটা আছে কি রূপক, আরেকটা কি উপমিত, উপমিত, আরেকটা কি উপমান, উপমান। এই হচ্ছে 5 প্রকার কি কর্মধারয় সমাস। এই হচ্ছে কি 5 প্রকার কর্মধারয় সমাস। দেখো এই হচ্ছে কি 5 প্রকার কর্মধারয় সমাস। একজনে কমেন্ট করছে যে এখন সবই ক্লিয়ার লাগে, বই খুললেই সব নাকি আনক্লিয়ার লাগে। দেখো তুমি যদি ভালো করে বুঝে যাও আশা করি একেবারে সবগুলো ক্লিয়ার লাগবে, সবগুলো কি ক্লিয়ার লাগবে। একটু ভালো করে দেখো কি বলছে, কর্মধারয় সমাস কি রূপক, উপমিত, উপমান, মধ্যপদলোপী এবং সাধারণ, এই 5টা ভাগে কি করছে কর্মধারয় সমাসকে ভাগ করছে। আচ্ছা এবার আমরা দেখি, এবার আমরা প্রথমে 3টা দেখবো। এবার প্রথমে আমরা কি দেখবো, 3টা কর্মধারয় সমাস দেখবো। কি কি কর্মধারয় সমাস দেখবো? প্রথমে দেখবো আমরা দেখবো প্রথমে হচ্ছে উপমান। কি দেখবো? উপমান। প্রথমে কি দেখবো? উপমান। পরে দেখবো কি উপমিত। কি দেখবো? উপমিত। তারপর দেখবো রূপক। তারপর কি দেখবো? রূপক। আর একটা কথা, কর্মধারয় সমাসে এই উপমান, উপমিত, রূপক এই সমাসগুলো থেকে ব্যাস বাক্য করার সময় উপমানের মাঝখানে আমরা নেই দিব। কি দিব? নেই। আর উপমিতর মাঝখানেও আমরা নেই দিতে পারি, আবার কি শেষেও আমরা নেই দিতে পারি। কি বলছি যে আমরা যখন এইগুলা কি করব, আমরা যখন এগুলা কি করব, একজন কমেন্ট করছে যে কাটাই কিছু ওঠানোর আগে মুছে দেয়। আচ্ছা যাই হোক, দেখো এবার কি বললাম, উপমান। উপমানে কি বললাম যে উপমানে আমরা নেই দিব। কি দিব? নেই। উপমানে কি দিব? নেই। কোথায় দিব? মাঝখানে দিব। যখন ব্যাস বাক্য করবো তখন মাঝখানে দিব। কি দিব? নেই দিব। আর উপমিত মাঝখানেও আমরা নেই দিতে পারি ব্যাস বাক্যে, অথবা মাঝ শেষেও দিতে পারি। কি বলছি? শেষে মাঝে 2 জায়গাতে দিতে পারবো, শেষে মাঝে 2 জায়গাতে দিতে পারবো। আর রূপকে আমরা কি দিব? রূপকে আমরা কি দিব? যে রূপ শব্দটা যুক্ত করবো। কি যুক্ত করবো? রূপ শব্দটা মাঝখানে, ব্যাস বাক্যের মাঝখানে কি যুক্ত করবো? রূপ শব্দটা যুক্ত করবো, রূপ শব্দটা যুক্ত করবো। এবার দেখো উপমান। উপমান একেবারে সহজ ইজি ওয়েতে শিখবো। যদি 2টা বিষয় পূর্বপদ এবং পরপদ, পূর্বপদ আর হচ্ছে পরপদ, এই পূর্বপদ পরপদের তুলনাটা যদি সত্য বোঝায়, কি বলছি পূর্বপদ এবং পরপদের তুলনাটা কি বোঝাবে? যদি সত্য বোঝায়, তাহলে সেটা কি উপমান। তাহলে সেটা কি উপমান। পূর্বপদ এবং পরপদের তুলনাটা দিয়ে কি বোঝায়? সত্য বোঝায়। তাহলে কি হবে? উপমান। এবার দেখো উপমিত। উপমিততে কি বলছি? এই পূর্বপদ এবং পরপদের তুলনা যদি মিথ্যা বোঝায় তাহলে উপমিত। আর রূপক হচ্ছে পূর্বপদ যদি অদৃশ্য হয়, পূর্বপদ কি হবে? অদৃশ্য, প্লাস আর যদি দৃশ্য হয় কি হয়? দৃশ্য। পরপদ যদি দৃশ্য হয় তাহলে সেটা রূপক। কি বললাম? যে রূপকে কি পূর্বপদে কি হবে? অদৃশ্য হবে, আর পরপদে দৃশ্য হবে। পূর্বপদে যদি অদৃশ্য হয় আর পরপদে দৃশ্য হয় তাহলে সেটা কি? তাহলে সেটা রূপক সমাস। একটা এক্সাম্পল দেখি। দেখো আমি বললাম যে মন মাঝি। কি বললাম? মন মাঝি। কি বললাম? মন মাঝি। মন মাঝি। এই যে মন মাঝি যে বললাম, এই মন, এই যে মাঝি। আচ্ছা মনকে আমরা কখনো দেখতে পারি? মনকে কখনো দেখা যায় না, মন কখনোই দেখা যায় না। কিন্তু মাঝি কি দেখা যায় না? মাঝি দেখা যায়। তার মানে এই যে মন দেখা যায়, মাঝি দেখা যায় না। তার মানে কি এই মন কি অদৃশ্য, কিন্তু এই মাঝি কি দৃশ্য। তার মানে কি এই মন মাঝি একটা হচ্ছে অদৃশ্য, একটা কি দৃশ্য। অর্থাৎ কি পূর্বপদ দৃশ্যমান আর অদৃশ্যমান, এবং পরপদ কি দৃশ্যমান। তো দৃশ্য অদৃশ্য হলে সেটা হয়ে যাবে কি রূপক। দৃশ্য অদৃশ্য হয়ে গেলে সেটা হয়ে যাবে কি রূপক। এবার দেখো আমি যদি বলতাম এরকম যে বিষাদ সিন্ধু। কি বললাম? যে বিষাদ সিন্ধু। বিষাদ সিন্ধু। কি বললাম? বিষাদ সিন্ধু। এই যে বিষাদ সিন্ধু, বিষাদ, দুঃখ, কষ্ট, হতাশা, এই কি যন্ত্রণা তোমার, এই যে যন্ত্রণা, এই এত কিছু নিয়ে তুমি আর বাঁচতে পারতেছ না। কিন্তু এই দুঃখ, কষ্ট, হতাশা কি দেখা যায়? দেখা যায় না। কিন্তু সিন্ধু মানে কি সাগর, সমুদ্র, এটা কি দেখা যায়? তার মানে সমুদ্র বা সাগর আমরা দেখতেছি, কিন্তু বিষাদ দেখতে পাই না। তো এই যে বিষাদ আমরা দেখতে পাই না, সমুদ্র সাগর দেখতে পাই, তার মানে বিষাদ কি অদৃশ্য, আর এই সিন্ধু কি দৃশ্য। তার মানে দৃশ্য এবং অদৃশ্য, এটা কি হবে? রূপক। এটা কি হবে? রূপক। ওকে ডান। এবার দেখো উপমিত, মিথ্যা। দেখো আমি যদি এরকমটা বলি যে চাঁদ মুখ। কি বললাম? চাঁদ মুখ। কি বললাম? চাঁদ মুখ। আচ্ছা এই যে চাঁদ মুখ যে বললাম, চাঁদ মুখ, আচ্ছা আসলে কি মানুষের মুখটা চাঁদের মতো হয় কখনো? তোমার কি কখনো মনে হয় যে আসলে মানুষের মুখটা চাঁদের মতো? কখনোই না। না, আমরা জাস্ট কি চাঁদের সাথে আমরা তুলনা করি, বলি যে চাঁদ মুখ। কখনোই কি চাঁদের মতো না। মানুষটাকে খুশি করার জন্য আমরা বলি কি যে হ্যাঁ চাঁদ মুখ, তোর মুখটা দেখতে কি অনেক চাঁদ, চন্দ্রমুখ, তোমার মুখটা চন্দ্রমুখের মতো। কিন্তু আসলে চন্দ্রমুখ না, আসলে কি চন্দ্রমুখ না। তার মানে কি এটা কি মিথ্যা একটা তুলনা? এটা কি মিথ্যা একটা তুলনা? আর এই মিথ্যা তুলনার বোঝালে তখন সেটা হয়ে যাবে উপমিত। তখন সেটা কি হয়ে যাবে? উপমিত। এবার দেখো কি বলছো, উপমান সত্য হবে। কি হবে? সত্য। আমি যদি বলি এরকম যে কাজল কালো, কাজল কালো, কাজল কি কালো, আসলে কি কাজল কালো না? এই যে কাজল কালো, কাজল কি দেখতে কালো না? আর কালো তো কালোই, কালো তো
কালো, তার মানে কাজল কালো, কাজল কালো, তার মানে কি কাজল আসলেই কালো, কাজল আসলেই কি কালো। তো এই যে কাজল এবং কালো দুইটাই কি কালো, তার মানে এই ঘটনাটা কি সত্য, এটা কি তুলনাটা সত্য। এই যদি সত্য বোঝায়, পূর্বপদ পরবর্তী তুলনাটা যদি সত্য বোঝায় তাহলে সেটা কি উপমান, আর পূর্বপদ পরবর্তী তুলনা যদি মিথ্যা বোঝায় তাহলে কি উপমিত। আর যদি অদৃশ্য এবং দৃশ্য বোঝায় তাহলে সেটা হয়ে যাবে কি রূপক। এতটুকু কি বুঝতে পারছো তোমরা? যদি বুঝতে পারো তাহলে সবাই লিখো যে ক্লিয়ার। এতটুকু যদি বুঝতে পারো তাহলে সবাই লিখো ক্লিয়ার। এতটুকু যদি বুঝতে পারো সবাই লিখো কি ক্লিয়ার, সবাই লিখো ক্লিয়ার, সবাই লিখো ক্লিয়ার। এতটুকু যদি বুঝতে পারো সবাই একটু কি ক্লিয়ার লিখো। এতটুকু বুঝতে পারলে সবাই একটু ক্লিয়ার লিখো। এতটুকু কি বুঝতে পারছো সবাই? সবাই একটু ক্লিয়ার লিখে এতটুকু বুঝতে পারলে। ওকে, ক্লিয়ার ভাই, ক্লিয়ার ভাই, ক্লিয়ার ভাই। ওকে, তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই। ধারাবাহিকভাবে আজকে সমাসে আমরা যা যা পড়াইলাম, দ্বিগু এবং কি কর্মধারয়, কর্মধারয় 2-3টা দিলাম, আর বাকি 2টা পরবর্তী থেকে আমরা পরবর্তী দিন যেদিন বাংলা ক্লাস নিব এই দিনকে আমরা পরবর্তী যে ক্লাসগুলো আছে 2য় নম্বর পার্ট, ওই 2য় নম্বর পার্টটাতে আমরা কি বাকি যে সমাজগুলো আছে বাকি সমাজগুলো নিয়ে কি আলোচনা করবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।